গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। দ্বিতীয় দিনের ক্লাস শুরু হচ্ছে, বায়ো সায়েন্স ক্লাস। আশা করি মনে করানোর দরকার নেই যে রেলের পরীক্ষায় সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ। গতকাল যারা ক্লাস করেছিল তারা এই ব্যাপারগুলো বেশ কিছুটা ক্লাস থেকে বোধহয় ফিল করতে পেরেছিলে। এখন 1 মিনিট সময় বাকি রয়েছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। এটা আমাদের বায়ো সায়েন্স ক্লাস। আবারও বলছি, আলাদা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস থাকবে, ফিজিক্যাল সায়েন্সের আলাদা ফ্যাকাল্টি থাকবে, ফিজিক্যাল সায়েন্সের আলাদা ক্লাস থাকবে, কারণ সায়েন্স খুব গুরুত্বপূর্ণ। তাই বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স পুরোপুরি আলাদা ক্লাস হয়, আলাদা ফ্যাকাল্টি দিয়ে ক্লাস করানো হয়। ঠিক আছে? আর অনেকে বারবার মেসেজ করছো, স্যার নতুন ব্যাচ কবে শুরু হবে বা কিছু, কি কোর্স ফি। আমি আবারও বলছি, একটু অপেক্ষা করে যাও, একটু ধৈর্য রাখো। আজ হচ্ছে দ্বিতীয় দিনের ক্লাস হচ্ছে, তোমাদের কাছে 4 দিনের ক্লাস শিডিউল শেয়ার করা আছে। আগামীকাল বৃহস্পতিবার স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস রয়েছে। তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। এবং একদম শেষ অর্থাৎ শুক্রবার দিন রয়েছে অঙ্কের ক্লাস। এই অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো। এই অঙ্কের ক্লাসের দিন আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো, সে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য বা যা কিছু আমি ওই দিনের ক্লাসে সবকিছু শেয়ার করে দেবো। একটু সেই পর্যন্ত ধৈর্য রাখো দয়া করে, সবকিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? একটু বলবো মন দিয়ে ক্লাসগুলো করো, রেগুলার ক্লাসগুলো করো এবং অ্যাক্টিভ থাকো, পজিটিভ থাকো, যেটা ভীষণভাবে দরকার। আবারও বলছি, তুমি তোমার কাছে 4-5টা বই কিনে নিয়েছো, অন্যদিক থেকে প্রচুর এই পিডিএফ টোটি বইটই কিনেছো, সবকিছু বৃথা হয়ে যাবে যদি তুমি অ্যাক্টিভ না হও। আর ঠিক উল্টোটা, তুমি প্রচুর অ্যাক্টিভ কিন্তু তোমার কাছে কোনো কিছু নেই এই মুহূর্তে, তারপরেও বলছি তুমি অনেকের থেকে অনেকটা এগিয়ে যাবে। তাই ফার্স্ট যেটা দরকার সেটা করো, যেটা দরকার নেই সেইগুলোকে আগে হাতড়ে বেড়াচ্ছ। নিজেকে অ্যাক্টিভ করতে, নিজেকে পজিটিভ রাখতে অনেকটা সময় লেগে যাবে। এবার বই কিনতে তো মানে আমার কাছে যদি 1000 টাকা থাকে, আমি কালকে কলেজ স্ট্রিট যাবো, কালকে বই কিনা হয়ে যাবে। 2000 টাকা দরকার, আমার কাছে টাকা রয়েছে, কালকে কলেজ স্ট্রিট যাবো, বই কেনা হয়ে যাবে। পড়তে পারবে? কালকে বই কেনা হয়ে গেল, তুমি পড়তে পারবে? সেই মেন্টাল প্রিপারেশন শুরু না করলে তুমি শেষ করতে পারবে না। তুমি হয়তো নতুন বইয়ের গন্ধে 4 দিন পড়তে বসবে, 5 দিনের দিন আবার তুমি পুনর্মূসিক ভাবো। তা আবারও বলছি, একটু প্লিজ অ্যাক্টিভ হয়ে যাও, পজিটিভ হয়ে যাও। তোমার দিক থেকে সেই অ্যাক্টিভনেস, সেই উত্তেজনা, উন্মাদনা, পাগলামি কোনোটাই চোখে পড়ছে না, কোনোটাই না। যাই হোক, স্যার জয়েন করে গেছেন, আমি একদম সময় নেব না, 8টা 1 হয়ে গেছে। যেটা বলার যে ঠিক 9:30 ধরো স্যার ক্লাস শেষ করবেন, কি 5 মিনিট আগে শেষ করবেন, যখনই শেষ করুক স্যার যেখানে শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব এবং তোমাদের সাথে একটা ফিডব্যাক নেব 2 মিনিটের জন্য। তারপর আমি লিঙ্ক সিক্রেট কোড শেয়ার করে দেবো। অর্থাৎ স্যার যেখানে ক্লাস শেষ করবেন, স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি তার 2 মিনিটের মধ্যে তোমাদের কাছে সিক্রেট কোড শেয়ার করে দেবো এখানে। এরপর তোমরা যদি থাকো, তোমরা যদি পারমিশন দাও, তবে আমি বিগত মানে গতকালকের যে কথাগুলো বাকি রয়েছে, যেগুলো পুরোপুরি শেষ হয়নি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কথাগুলো তারাই বুঝতে পারবে যারা গতকাল একদম শেষ পর্যন্ত ছিল। যারা ছিলে না, যারা করনি, তারা এই কথাগুলো বুঝতে পারবে না খুব একটা। আর তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কিন্তু এটার অপব্যবহার করো না, দয়া করে এটার অপব্যবহার করো না। আমি সবাইকে বলবো, তোমার যা যা প্রবলেম অবশ্যই কমেন্ট বক্সে লেখো, কিন্তু অপ্রয়োজনে মেসেজ করো না। কারণ অনেকে আছে কি, এটা ছোট্ট মোবাইল স্ক্রিনের মধ্যে ক্লাস করছে, স্যার পড়াচ্ছেন কিছু একটা শো করে বা কিছু একটা, তো তুমি হয়তো সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে এটা শেয়ার করে দিলে, কিছু একটা মেসেজ শেয়ার করলে বা কিছু, সেটা কি হবে না ওই লেখার উপর দিয়ে মানে স্যার যেটা শেয়ার করছেন তার উপর দিয়ে চলে আসবে, তার উপর দিয়ে চলে আসবে। তো সেটাতে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের জন্য খুব অসুবিধা হয়। তাই প্লিজ এই জায়গাটা একটু খেয়াল রেখো। সত্যজিৎ দাস, আমি জানি ভাই তুমি খুব অ্যাক্টিভ, মানে খুব ভালো লাগছে, এই অ্যাক্টিভনেস খুব ভালো জিনিস, কিন্তু ভাই এটাকে ধরে রেখো। এই যে তুমি মনে করিয়ে দিলে আমার এটা খুব ভালো লাগলো যে স্টার্ট করতে হবে, আমি এই ব্যাপারটা ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ ভাই সত্যজিৎ দাস। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। কথা শোনা যাচ্ছে কিনা একবার আমাকে একটু হ্যাঁ স্যার, সাউন্ড কনফার্মেশন ক্লিয়ার করুন। আছে স্যার। ওকে স্যার, ওকে ওকে। একটু স্যার ওয়েট করে যান, জাস্ট আমি পেজটাকে সেট আপ করে দিই। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো।
আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করার কোনো দরকার নেই। স্যার জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ ঠিক আছে, একজন দুজন বলে দাও, হয়ে যাবে। কারণ একজন দুজন বলাও যায়, 10 জন বলাও তাই। বারবার বলবো এটা কেন বলছি আর কিচ্ছু না, আমার কাছে কথা হচ্ছে যেন ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য অসুবিধা হয়, এটা আমার মূল উদ্দেশ্য, আর অন্য কোনো কিছু না। সবাইকে বলবো ভীষণভাবে অ্যাক্টিভ থাকো, পজিটিভ থাকো। কমেন্ট বক্সটা আমি তার জন্য খোলা রেখেছি যে তোমাদের অসুবিধা রয়েছে বা অসুবিধা হতে পারে, তাই তোমরা মেসেজ করো, কিন্তু বারবার রিকোয়েস্ট করবো অপ্রয়োজনীয় মেসেজ করো না। বিশেষ করে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস এই নিয়ে একটা মেসেজও করো না, এটা মানে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরেও দেখবে আন্তরিকতার মানে অনেকে বুঝতে পারবে না। বারবার বলছি অপ্রয়োজনীয় মেসেজ করো না প্লিজ, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? স্যার একটু ওয়েট করুন, স্যার ওয়েট করুন, পেজটা সেট আপ করছি, একটু টাইম দিন স্যার আমাকে। 1 2 3 স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটুখানি কনফার্মেশন করবেন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্ক্রিন ঠিক দেখা আছে যাচ্ছে, ওকে। স্যার, থ্যাংক থ্যাংক ইউ ইউ। থ্যাংক ইউ। তাহলে দেখো স্যার তো তোমাদেরকে মোটামুটি কথা বললেন। এবার আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটির নামটা কি হলো, সেই টপিকটির নামটা হলো আমাদের জীবন বিজ্ঞান বা বায়োলজি। সেই টপিকটির নামটা কি হলো, আমাদের জীবন বিজ্ঞান বা বায়োলজি। দেখো জীবন বিজ্ঞান বা বায়োলজির যদি আমি প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করতে বসেছি সিলেবাসটা নিয়ে, অর্থাৎ কি কি সিলেবাস আছে, কি কি সিলেবাস নেই ইত্যাদি প্রভৃতি নিয়ে যদি তোমাদের সঙ্গে আমি কথা বলেছি, তাহলে আমি যেই জিনিসটা পাবো সেই জিনিসটা কি না, প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের এনিমেল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যেই যেই কোষগুলি বর্তমান, আমার দেহে যেই যেই কোষগুলি বর্তমান, তুমি আমি বাদ দিয়ে সর্বোপরি এই প্রাণী জগতে যেই যেই কোষগুলি মূলত বর্তমান থাকছে বা থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের প্রাণী কোষ বলবো। এবার এই প্রাণী কোষের পরবর্তীতে আমাদের এই জীবজগতে প্রাণী ছাড়াও যে জিনিসটি আছে সেই জিনিসটির নামটাকে বলা হয় কি উদ্ভিদ। সেই উদ্ভিদ দেহে যেই কোষগুলি বর্তমান থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ বলবো। আমাদের কি বলবো, যে আমাদের এই উদ্ভিদ দেহে যেই কোষগুলি বর্তমান থাকে তাকে আমরা কি বলবো, বলো, তাকে আমরা উদ্ভিদ কোষ বলবো। ঠিক আছে, তাহলে অনেকগুলি প্রাণীকোষ যদি একত্রিত হয়েছে তবে সেই যে কলাটি তৈরি হয় সেই কলাকে বলা হয় কি আমাদের প্রাণী টিস্যু বা এনিমেল টিস্যু। অর্থাৎ আমাদের অনেকগুলি প্রাণীকোষ একত্রিত অবস্থায় যা তৈরি করে তাকে আমরা বলবো হচ্ছে আমাদের প্রাণীকোষ বা প্রাণী কলা বা এনিমেল টিস্যু। ঠিক একইভাবে যদি আমাদের অনেকগুলি উদ্ভিদ কলা একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে সেই জিনিসটাকে আমাদের কি বলে, সেই জিনিসটাকে আমাদের বলে হচ্ছে কি উদ্ভিদ কলা। তাহলে আমাদের যদি অনেকগুলি প্রাণী কোষ একত্রিত হয় তাকে বলবো প্রাণী কলা, যদি আমাদের অনেকগুলি উদ্ভিদ কোষ একত্রিত হয় তবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, তবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কলা বলবো। ক্লিয়ার? এইবার পরবর্তী যে আমাদের জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে বলো, সেই জিনিসটার নামটাকে বলে হচ্ছে আমাদের জেনেটিক্স। সেই জিনিসটার নামটাকে কি বলে, জেনেটিক্স। জেনেটিক্স তাহলে কাকে বলে একটু ভালো করে বোঝো। না, জেনেটিক্স বলে হচ্ছে এই জিনিসটাকে, কোন জিনিসটাকে, যে তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে এবং তোমার স্ত্রীর বৈশিষ্ট্য তোমার সন্তান সন্ততিদের মধ্যে, এই যে একটা স্টেপ থেকে আর একটা স্টেপে যে এগিয়ে যাওয়ার যে ঘটনাটি, এগিয়ে যাওয়ার যে ঘটনাটি সেই জিনিসটাকে আমাদের কি বলবো, সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি, যে আমার এই ক্ষেত্রে মনে রাখবে জেনেটিক্স। এইবার মানুষ, আমরা প্রত্যেকে মানুষ, এই প্রত্যেকটা মানুষ যেই পরিবেশে থাকে সেই পরিবেশ আমাদের পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনই হচ্ছে আমাদের এই পরিবেশের এক এবং অন্যতম নিয়ম। তো সেই অন্যতম পরিবেশ যদি পরিবর্তিত হয়, তোমাকে এই পরিবেশে সারভাইভ করবার জন্য দুটো জিনিস হতে পারে। একটা জিনিস কি, হয়
তুমি এই পরিবেশে নিজেকে পরিবর্তন করে নাও। নাম্বার 2, তুমি যদি পরিবেশকে পরিবর্তন না করতে পারো, পরিবেশে কিন্তু তুমি টিকে থাকতে পারবে না। পরিবেশে কিন্তু তুমি টিকে থাকতে পারবে না। তাহলে কাজেই কাজে যদি আমি তোমার সঙ্গে কথা বলেছি, এই যে আমাদের সদা পরিবর্তনশীল পরিবেশে যে ক্রমান্বয়ে যে মানুষ তথা অন্যান্য জীবের যে একটা ধীর মন্থর গতির যে প্রক্রিয়া হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলবো না, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন। এই জিনিসটাকে আমরা কি বলবো বলো, বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন বলা হবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের কি জিনিসটা বলেছে কি এখান থেকে, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস জিনিসটা কি এখান থেকে, যে আমাদের বিভিন্ন যে প্রজাতি আছে, সেই বিভিন্ন প্রজাতির বিভিন্ন নাম আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে কিরকম, আমার এখানে একটা প্রাণী বা একটা উদ্ভিদের যা নাম, আমেরিকায় হয়তো তার নাম অন্য। তাহলে এইরকম ভাবে যদি এত নামের ভেরিয়েশন আসে, তবে তো রিসার্চ করার সময় একটা মেজর ড্রব্যাক আসতে পারে। তো এই যে রিসার্চের সময় যাতে মেজর ড্রব্যাক না আসে, তার জন্য কি করা হয়েছে, তার জন্য আমাদের এই নামের ওপর বৈশিষ্ট্য করে, অর্থাৎ আমাদের প্রজাতির ওপরে বৈশিষ্ট্য করে কি করা হয়েছে, একে 2 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? 1 নম্বর জিনিসটার নামটা কি, 1 নম্বরের যে জিনিসটার নাম হচ্ছে কি গণ। নাম্বার 2 জিনিসটার নামটাকে কি বলবো আমাদের এখান থেকে, নাম্বার 2 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের প্রজাতি। কি বললাম এখান থেকে, কি একটা জিনিসটার নামটাকে বলবো গণ, একটা জিনিসের নামটাকে আমাদের কি বলবো, প্রজাতি। অর্থাৎ আমাদের এখানে যেটা হবে, কি হবে না, গণ এবং প্রজাতির উপরে ভিত্তি করে আমাদেরকে যেই জিনিসটা হবে কি না, একটা প্রাণীর সারা বিশ্বে একটাই নাম থাকবে। অর্থাৎ আমি যদি বলেছি কাতলা মাছ, কাতলা মাছের কি নাম, কাতলা। মানুষের কি, হোমোসেপিয়েন্স। অর্থাৎ সারা বিশ্বের মানুষ যখনই এই মানুষ নিয়ে রিসার্চ করবে, মানুষ নিয়ে পড়াশোনা করবে, তখনই কিন্তু আমাদের এই জিনিসটাকে ভাবতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে সেটা গেল। তাহলে এটা গেল, এর যে জনক আছে তাকে তার নাম কি, তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। তার নাম কি, তার নাম হলো আমাদের ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে এখান থেকে? ক্লিয়ার? চলো এবার আমাদের কি বলেছে এখান থেকে, কি যে আমাদের প্রোটিস্টা, প্রোটোজয়া, জানো প্রোটোজয়া আমাদের রোগ জীবাণু সৃষ্টিকারী একরকম জিনিস, পরিফেরা এবং হচ্ছে পাচনতন্ত্র। অর্থাৎ তুমি আমি সাধারণ মানুষেরা যেই খাবারটাকে খাই, সেই খাবারটাকে খাবার পরবর্তীতে আমরা কি করি, সেটাকে প্রথমে দাঁত দিয়ে পালভারাইজড করি। দাঁত দিয়ে কি করি, দাঁত দিয়ে পালভারাইজড করি। এবং এই যে আমাদের দাঁত দিয়ে জিনিসটাকে পালভারাইজড করা হলো, এরপরে আমাদের মুখের লালাগ্রন্থির সাহায্যে সেই জিনিসটাকে আমরা কি করলাম, লালা মিশ্রিত করলাম। লালা মিশ্রিত করবার পরবর্তীতে আমাদের জিনিসটা কি হলো, সেটা আমাদের খাদ্যনালীর মাধ্যমে পাচনে গেল এবং পাচনতন্ত্রের মাধ্যমে ওই খাবারটা থেকে দেহে যে পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সংশ্লেষ হওয়ার, সেই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি সংশ্লেষ হলো। কথাটি বুঝতে পারলে কি পারলে না? তাহলে এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র বলা হয়। এই জিনিসটাকে কি বলা হয়, ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র বলা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার চলে এসে এখানে কি, এবার চলে এসে হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র জিনিসটা কি বলেছে, 1 নম্বর পয়েন্টে বোঝার চেষ্টা করো। দেখো, আমি তুমি প্রত্যেকে মানুষ, তাহলে আমাদের এই রক্ত সংবহন তন্ত্র, প্রথম কথা হচ্ছে আমাদের দেহে রক্ত পাম্প করে কি, রক্ত পাম্প করে হচ্ছে হৃৎপিণ্ড। এইবার এই যে আমাদের হৃৎপিণ্ড রক্তকে পাম্প করছে, এই পাম্প করার সময়কালে কি হচ্ছে, একবার হৃৎপিণ্ড সংকোচন হয়, একবার হৃৎপিণ্ড প্রসারণ হয়। হৃৎপিণ্ডের যে সংকোচন, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের সিস্টোল, এবং হৃৎপিণ্ডের যে প্রসারণ, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টোল। এবার আমাদের হৃৎপিণ্ড তো রক্তকে ইয়ে করে দিল, কি করে দিল না, হৃৎপিণ্ড তো রক্তকে
পাম্প করে দিল। তাহলে হৃৎপিণ্ড যখন রক্তকে পাম্প করে দিল, তার পরবর্তীতে আমাদের জিনিসটা কি হলো? না তার পরবর্তীতে আমাদের শিরা এবং ধমনীর মাধ্যমে রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। শিরা ও ধমনীর মাধ্যমে কি হচ্ছে বলো আমাদের? রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখন আমাদের যখন শিরা ও ধমনীর মাধ্যমে রক্ত যাচ্ছে, কোনটার মধ্যে দিয়ে কি রক্ত যাচ্ছে? প্রথম কথাটি হচ্ছে যে আমাদের শিরার মধ্যে দিয়ে মেনলি যে রক্তটি যায় সেই রক্তটির নামটা হচ্ছে কি? দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্ত। এবং ধমনীর মধ্যে দিয়ে আমাদের যেই রক্ত যায় সেই রক্তটার নামটাকে আমরা কি বলবো? ধমনীর মধ্যে দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত বা O2 যুক্ত রক্ত যায়। ধমনীর মধ্যে দিয়ে আমাদের কি যায়? ধমনীর মধ্যে দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত বা O2 যুক্ত রক্ত যায়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার কি হয়েছে স্যার, এই যে আপনি বললেন ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত, শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত, এর কি কোনো ব্যতিক্রম আছে? না ব্যতিক্রম নেই, অবশ্যই আছে। যদি এই শিরা বা ধমনীর আগে, যদি কি হয়েছে আমাদের এখানে, যদি আমাদের এই শিরা ধমনীর আগে কি হয়েছে না মহা কথাটি লেখা থাকে, কি লেখা থাকে? মহা কথাটি লেখা থাকে, তবে আমরা কি বলবো জিনিসটাকে? তবে আমরা যে জিনিসটাকে বলবো কি, যে বলবো কি, যে আমার তার উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে যাবে মানে জিনিসটা কিরকম বললাম? যদি আমাদের শিরার আগে মহাশিরা কথা লেখা থাকে, তাহলে শিরার মধ্যে দিয়ে কি থাকে? না শিরার মধ্যে দিয়ে মেনলি আমাদের দূষিত রক্ত থাকে। আচ্ছা গেল। ধমনীর মধ্যে দিয়ে কি যাচ্ছে? বিশুদ্ধ রক্ত। কিন্তু থাকলে সেটা উল্টে যায় জিনিসটা। ক্লিয়ার? নাম্বার 2 এর নামটাকে কি বলবো? যে রক্তকে যদি আমরা শ্রেণীবিভাগ করেছি, তবে সেই রক্তকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। রক্তকে আমরা কি করতে পারি? রক্তকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে এখান থেকে? এইবার রক্তকে যখন আমরা 4 ভাগে ভাগ করতে পারবো, কি ভাগে ভাগ করতে পারবো? না রক্তকে আমরা ভাগ করতে পারবো A, B, AB এবং O। আচ্ছা স্যার, তাহলে রক্তকে যে ভাগ করতে পারবো কিসের ভিত্তিতে ভাগ করতে পারবো? না রক্তকে যে ভাগ করতে পারবো সেই ভিত্তিটা হচ্ছে কি, যে আমার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ভিত্তিতে আমি এই রক্তকে ভাগ করতে পারবো। ক্লিয়ার হলো কি হলো না বলো? তার মানে আমরা কি করলাম? রক্তকে ভাগ করলাম। রক্তকে ভাগ করবার পরে সেটাকে আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ভিত্তিতে ভাগ করলাম। এবং এই যে রক্তের যে শ্রেণীবিভাগ, এই রক্তের শ্রেণীবিভাগ করেছেন কে? না এই রক্তের শ্রেণীবিভাগ করেছেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তাহলে এই রক্তের শ্রেণীবিভাগ করেছেন কে বলো? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে, বুঝতে পারলে এখান থেকে? এবার চলে এসো কোথায়? এবার চলে এসো আমাদের রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেম মানে কি? আমাদের শ্বসন তন্ত্র, অর্থাৎ মানুষ যে শ্বসন করে তার যে পড়াশোনা তাকে আমরা বলবো শ্বসন তন্ত্র। ঠিক আছে? এরপরে কি আছে আমাদের? না এর দুটো পার্ট, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস আমাদের কোথায় ঘটে? সাইটোপ্লাজমে, সাইটোসেলে ঘটে। আর ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? পরবর্তী কি আছে আমাদের? রেচন তন্ত্র। রেচন তন্ত্র কি? না রেচন তন্ত্র হচ্ছে যে রেচন তন্ত্র কি জিনিস? আমাদের মানুষদের কি হয়েছে, যে পরিমাণ খাদ্য আমরা খেলাম সেই খাবারটাকে খাওয়ার পরে আমাদের দেহে যেটা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সংশ্লেষ হবার সেটা আমাদের হয়ে গেল। পরবর্তীতে আমাদের যে জিনিসটা থাকে সেই জিনিসটা কি থাকে? না আমাদের দেহের অপাচ্য অংশ হিসাবে মল মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গমন হয়। তাহলে এই যে আমাদের দেহ থেকে নির্গমন হচ্ছে, এই জিনিসটাকে আমাদের কি বলবো আর কি বলবো না? নাম্বার 1 নম্বর জিনিসটাকে কি বলবো? না 1 নম্বর জিনিসটাকে বলবো হচ্ছে কি, আমাদের ভালো করে বোঝার চেষ্টা করো, যে রেচন তন্ত্রের ক্ষেত্রে আমাদের দেহের প্রধান যে রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গের নামটাকে আমরা কি বলবো? প্রধান রেচন অঙ্গের নামটাকে আমরা বলবো হচ্ছে বৃক্ক। তাহলে আমাদের দেহের প্রধান রেচন অঙ্গের নামটা কি? আমাদের দেহের প্রধান রেচন অঙ্গের নামটা হলো হচ্ছে বৃক্ক। এইবার এই বৃক্কের কথাকে যদি আমি বলেছি এখান থেকে, তাহলে এখান থেকে কি হবে? 1 নম্বর কি? না 1 নম্বর যে জিনিসটা হচ্ছে, যে সেই রেচন অঙ্গ যদি আমাদের বৃক্ক হয়ে থেকেছে, এটা কি মেন
এই বৃক্কের গঠনগত কার্যগত একক কি? বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে আমাদের নেফ্রন। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? বৃক্কের গঠনগত কার্যগত একক কি? বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে আমাদের নেফ্রন। এছাড়া আমাদের যদি বলা হয়েছে সর্ববৃহৎ রেচনাঙ্গের নামটা কি, তাহলে সর্ববৃহৎ রেচনাঙ্গকে যদি আমি দেখেছি তাহলে মাথায় রাখবে সেটা হলো আমাদের ত্বক। সর্ববৃহৎ রেচনাঙ্গের নামটা কি? না সর্ববৃহৎ রেচনাঙ্গের নামটা কি হলো বলো? আমাদের ত্বক গেল। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আমাদের কি বলেছে এটা কি, যে আমাদের রেচন অঙ্গের পরবর্তীতে আমাদের যে জিনিসটা থাকে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে? সেই জিনিসটার নামটাকে আমাদের বলে হচ্ছে কি বলো? যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র মানেটা কি? যে যখন আমি কি করলাম তোমাকে, যখন আমি কি করলাম, একটা নার্ভাস সিস্টেম মানে কি আমার দেহের সমন্বয় সাধন করে। এর তিনটে ভাগ কি কি? অ্যাক্সন, ডেন্ড্রন এবং কোষদেহ। ঠিক আছে, এবং নিউরন হচ্ছে এর গঠনগত কার্যগত একক। ঠিক আছে, নিউরন হচ্ছে কি? নিউরন হচ্ছে এর গঠনগত কার্যগত একক। হ্যাঁ, ক্লিয়ার হলো? এর পরবর্তীতে আমাদের কি আছে? এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো এখান থেকে? যে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র জিনিসটা কি সিস্টেম? না আমাদের দেখো, যখন তোমার শরীর থেকে আমি যদি তোমার শরীরকে কি হয়েছে, না তোমার শরীরকে যদি আমি কি করেছি, পুরো কেটে ফেলেছি, কি বলবো? তোমার শরীরকে যদি আমি কেটে ফেলেছি তাহলে সেই ক্ষেত্রে গিয়ে কি হবে, না তোমার শরীরে যে হাড়ের যে স্ট্রাকচারটি থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কঙ্কাল তন্ত্র বলবো। ঠিক আছে, এখান থেকে এবার কি বলেছে এখান থেকে, না এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ তোমার কোনো কিছু একটা আবেগ, বিবেক ইত্যাদি প্রভৃতি আমরা বিজ্ঞানের যে শাখাতে আলোচনা করি তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এন্ডোক্রাইন সিস্টেম। চলে এসো রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন ব্যবস্থা। আমাদের প্রজনন ব্যবস্থাকে মেনলি চার ভাগে ভাগ করা যায়: অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং অপুংজনী জনন। এছাড়া যেটা বাকি রইল সেইগুলি কি কি? যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, যেগুলোকে আমরা বলবো কি ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবাল। তাহলে এই যে তিনটে জিনিস গেল, এই তিনটে জিনিসকে আমরা কি বলবো? না এগুলি হচ্ছে আমাদের রোগ সৃষ্টিকারী জীবাণু। এই জিনিসগুলোকে আমরা কি বলবো? রোগ সৃষ্টিকারী জীবাণু। ক্লিয়ার হলো? এখন প্রশ্নটি হচ্ছে, আমাদের দেহে যদি এরকম রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তাহলে কি হবে আর কি হবে না? তাহলে প্রথম কথা বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের দেহে যদি রোগ জীবাণুকারী সৃষ্টি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বলবো? তাহলে কিন্তু আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ হবে। তো আজকের আমাদের যে আলোচ্য চ্যাপ্টার, সেই আলোচ্য চ্যাপ্টারের নামটা কি জানো? আলোচ্য চ্যাপ্টারের নামটা হলো হচ্ছে সেল। আলোচ্য চ্যাপ্টারের নামটা হলো সেল। তাহলে দেখো, মোট কথা তোমাদের এখানে মোট কথা 20টা চ্যাপ্টারকে মানে সিলেবাসকে দেখানো হলো। তাহলে এই যে সিলেবাসকে দেখানো হলো, এই 20টা চ্যাপ্টারের মধ্যে যদি আমি দেখেছি তাহলে এই 20টা চ্যাপ্টারে কি আমাদের সব, না এই 20টা চ্যাপ্টারের বাইরে অন্য কিছু আছে? তাহলে প্রথম কথা মাথায় রাখবেন, না স্যার এই 20টা চ্যাপ্টার সব না, এই 20টা চ্যাপ্টারের বাইরেও আমার অনেক কিছু আছে। তাহলে কি কি আছে? প্রথম কথা নাম্বার এক আছে যেটা, সেই জিনিসটাকে কি বলবো? যে আমার এর বাইরে অনেক ছোট 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 চ্যাপ্টার আছে। তাহলে স্যার এই 20টা চ্যাপ্টারই কেন? কারণ তুমি যদি এই 20টা চ্যাপ্টার পড়ো তাহলে আমি তোমাকে এটুকুনি অ্যাসিওরেন্স করতে পারি যে তোমার এখান থেকে অ্যাবভ 95% কোশ্চেন কিন্তু আসবে। ওকে, তাহলে আজকে আমরা যেই টপিকটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব বা তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই টপিকটার নামটাকে আমরা কি বলবো? সেই টপিকটার নামটাকে আমরা বলবো হচ্ছে সেল। তাহলে সেল মানে হলো কি আমাদের এখান থেকে কোষ। সেল মানে কি বলবো? আমাদের কোষ। তাহলে যদি আমি প্রথমেই তোমার থেকে কথা জানতে চেয়েছি তবে এখান থেকে আমরা কি পাবো? 1 নম্বর যে কথাটি পাবো সেই নামটিকে কি বলবো এখান থেকে? যে জীবের গঠনগত কার্যগত একককে কোষ বলে। গঠনগত কার্যগত যে একক আছে, কার্যগত একককে কি বলে?
কার্যগত একককে কোষ বলে। তাহলে কোষ কাকে বলে? না, কোষ হচ্ছে আমাদের জীবের গঠনগত কার্যগত যে একক আছে, সেই জীবের গঠনগত কার্যগত একককে আমরা বলবো হচ্ছে কোষ। এইবার এই যদি আমি কোষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, এই কোষের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি। কি কি? না, একটা হচ্ছে এটি সজীব আবরণ দ্বারা আবৃত। এটি হচ্ছে কি? এটি হচ্ছে আমাদের সজীব আবরণ দ্বারা আবৃত। এটি হচ্ছে কি দ্বারা আবৃত? সজীব আবরণ দ্বারা আবৃত। নাম্বার 2 এর নামটা কি? এটা হচ্ছে প্রোটোপ্লাজম সম্মিলিত। এটা কি বলবো এখান থেকে? এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। ক্লিয়ার হয়েছে? তার মানে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটা কি? সজীব আবরণী দ্বারা আবৃত। নাম্বার 2 এর নামটা কি? প্রোটোপ্লাজম সম্মিলিত। এইবার দেখো, আমাদের যখন এই দুটো জিনিস থাকছে, সেই দুটো জিনিসের ভিত্তিতে আমরা বলতে পারি কি, এই যে কোষ আছে, এই কোষের ক্লাসিফিকেশন কি আছে। তাহলে এখান থেকে হেডিং লেখো যে ক্লাসিফিকেশন অফ সেল, যেটাকে আমরা কি বলবো এখান থেকে? কোষের প্রকারভেদ। যেই জিনিসটাকে আমরা কি বলবো বলো? যেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি কোষের প্রকারভেদ। দেখো, কোষের প্রকারভেদকে নিয়ে যদি আমরা দেখেছি, তবে এই কোষের প্রকারভেদকে মেনলি তোমরা দুই ভাগে ভাগ করতে পারো। কি কি ভাগে? স্যার, একটার নামটাকে আমাদের কি বলা হয় বলো? একটার নামটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। আর একটা যে জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ। একটার নামটাকে বলে কি? প্রোক্যারিওটিক কোষ। আর একটার নামকে বলে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের কথা যদি বলেছি, তাহলে সেক্ষেত্রে কি উত্তর দিবি? তাহলে সেখানে উত্তর দেবে এর অন্য নামটাকে আমাদের কি বলা হয়? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এখান থেকে কি বলবো? আমাদের এখান থেকে বলো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। নাম্বার 2 এর নামটাকে কি বলবো আমাদের এখান থেকে? নাম্বার 2 এর নামটাকে আমাদের বলবো হচ্ছে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে? তাহলে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নাম গেল প্রোক্যারিওটিক কোষ, আর একটা জিনিসের নামটা গেল ইউক্যারিওটিক কোষ। এবার একটা কথা মনে রাখবে যে প্রোক্যারিওটিক কোষ স্যার কোথায় থাকে? না, প্রোক্যারিওটিক কোষ স্যার একটা নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ বা প্রাণী আছে, তাদের দেহে মেনলি প্রোক্যারিওটিক কোষ দেখা যায়। তাহলে স্যার এর উদাহরণ কি কি হতে পারে স্যার? না, যদি তুমি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ পড়ো, তাহলে মাথায় রাখবে এখান থেকে কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। নাম্বার 3 এর নাম হচ্ছে কি? মাইকোপ্লাজমা। নাম্বার 3 এর নামটা কি? মাইকোপ্লাজমা। এটা গেল হচ্ছে কি আমাদের? এটা গেল হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। ঠিক আছে? এইবার এই প্রোক্যারিওটিক কোষের উদাহরণ বাদ দিয়েও আমাদের যে উদাহরণটি থাকবে, সেটা কি? ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি জানো? না, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে জানা হচ্ছে কি? মাথায় রাখো যে যত আমাদের যত উদ্ভিদ এবং প্রাণীকোষ আছে, আমাদের যত উদ্ভিদ ও প্রাণীকোষ আছে, সেই জিনিসটাকে আমাদের কি বলবো? সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি? যে আমরা বলবো কি? না, আমাদের ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে? তাহলে দেখো, এইখানে আমি একটা ইউক্যারিওটিক কোষের তোমাকে একটা ছবি দেখাচ্ছি। তাহলে যদি তুমি একটা ইউক্যারিওটিক কোষকে একবারে চোখের সামনাসামনি থেকে দেখো, তাহলে তুমি কি কি পাবে আর কি কি পাবে না? তাহলে প্রথম কথা, তুমি এখানে যে জিনিসটা পাবে, সেই জিনিসটার নামটা কি বলছে? এই যে জিনিসটা আছে, এটাকে বলে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কি আছে? নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার পোর আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে আমার একটা সুস্থিত নিউক্লিয়াস। এবং এই সুস্থিত নিউক্লিয়াসের পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেই জিনিসটার নামটা কি বলবো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার নিচে কি আছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইখানে দেখো ছোট ছোট দেখো আঙুলের মতো প্রবর্ধক, এই জিনিসটাকে বলা হচ্ছে সিলিয়া। এরপরে কি আছে? গলগি কমপ্লেক্স,
পারক্সিজম, লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয় গো? লাইসোজোমকে বলা হচ্ছে আমাদের সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। অর্থাৎ আমি যদি তোমাদের কারোর গায়ের সাথে জাস্ট টাচ লাগে, তাহলে কি হবে গো? উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড তোমার দেহের লক্ষ হাজার কোটি কোষ মারা যাবে। তাহলে স্যার আমার দেহে তো প্রচুর ক্ষতি হলো। কি ক্ষতি? আমার দেহের লক্ষ হাজার কোটি কোষ মারা গেল। এই যে লক্ষ হাজার কোটি কোষ যে মারা গেল, সেই লক্ষ হাজার কোটি কোষের মধ্যে আমার কি হচ্ছে না, আমার যে লক্ষ হাজার কোটি কোষ যে মারা গেল, সেই লক্ষ হাজার কোটি কোষ যখন মারা যাচ্ছে, সেই যাবার পরবর্তীতে আমাদের সেই কোষগুলোকে পচাতে হবে। সেই কোষগুলোকে কে পচাবে? না সেই কোষগুলোকে পচাবে হচ্ছে কে? না আমাদের লাইসোজোম পচাবে। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের? মাইক্রোটিউবুল আছে। মাইক্রোটিউবুলের পরবর্তীতে আমাদের কি জিনিস আছে? মাইক্রোটিউবুলের পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে, তার নামটাকে বলা হচ্ছে কি আমাদের বলো? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় আমাদের কোষের শক্তিঘর বলা হয়। এই জিনিসটাকে কি বলা হয় বলো? এই জিনিসটাকে বলা হচ্ছে আমার কোষের শক্তিঘর। তাহলে এখানে আমাদের এটিপি তৈরি হয়, এবং এই মাইটোকন্ড্রিয়ার মাঝখানে যে ছোট ছোট আঙুলের মতো প্রবর্ধক দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলে হচ্ছে ভিলি। এরপরে আছে রাইবোজোম। এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। লাইসোজোমের কাজ কি? আত্মঘাতী থলি হিসেবে কাজ করা। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার এখানে কি আছে এখান থেকে? এটার নামটা কি বলে? এটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। এবার এখান থেকে কি বলবো না, এই যে জিনিসটা আছে, এই জিনিসটার নামটাকে আমরা বলবো কি না, এই জিনিসটার নামটাকে বলবো আমাদের প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজম। ঠিক আছে, বুঝতে পারলে? চলো, তাহলে আমি মানুষ, তুমি মানুষ, আমি উন্নত শ্রেণীর জীব, তুমি উন্নত শ্রেণীর জীব। কিন্তু আমরা যদি শুধুমাত্র উন্নত শ্রেণীর জীব নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই আমাদের যেই জিনিসটাকে এক নম্বরে জানতে হবে, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমার প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। তাহলে আমাদের কার কার মধ্যে পার্থক্য বলো? আমাদের এখানে হচ্ছে, লেখো, হেডিং লেখো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। এবার এখানে আমাদের তিনটে ভাগ। একটা ভাগের নামটাকে আমাদের কি বলে? একটার নামটাকে বলে বৈশিষ্ট্য। নাম্বার দুইয়ের নামটাকে আমাদের কি বলবো? নাম্বার দুইয়ের নামটাকে বলবো হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। নাম্বার দুইয়ের নামটাকে আমাদের কি বলবো? ইউক্যারিওটিক কোষ। নাম্বার দুইয়ের নামটাকে আমাদের কি বলবো বলো? ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ। তার মানে প্রথম কথা স্যার, অ্যাজ আ নলেজ বা অ্যাজ আ যদি আমি এটাকে ডিটেলসে জানতে চাই, তাহলে প্রথমেই আমাদের এই জিনিসটাকে জানতে হবে যে আমাদের প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে ফারাক কি। তাহলে প্রথম কথা যেটা আছে, সেই জিনিসটার নামটাকে এখান থেকে এক নম্বরে লেখো কি? এক নম্বরের নামটাকে লেখা হচ্ছে নিউক্লিয়াস। এক নম্বরের নামটাকে কি লেখো এখান থেকে? এক নম্বরের নামটাকে লেখো নিউক্লিয়াস। যেটার ক্ষেত্রে আমাদের এটা হেডিং লেখো কি? এটা হচ্ছে আমাদের সুগঠিত নয়। আর এখান থেকে যে জিনিসটা লেখো, এই জিনিসটার নামটাকে লেখা হচ্ছে আমাদের সুগঠিত। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার দুই কি? নাম্বার দুই লেখা হচ্ছে আমাদের প্রোটিন। নাম্বার দুই লেখো প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে এখানে লেখা হচ্ছে কি? আম্লিক প্রোটিন বর্তমান। আর এখানে লেখা হচ্ছে ক্ষারীয় প্রোটিন বর্তমান। এখানে কি প্রোটিন বর্তমান? না এখানে হচ্ছে আমাদের আম্লিক প্রোটিন বর্তমান। আর এখানে যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে? সেই জিনিসটার নামটাকে আমাদের বলে হচ্ছে ক্ষারীয় প্রোটিন বর্তমান। তাহলে এই যে জিনিসটা গেল, এই জিনিসটার নামটাকে বলবো আম্লিক প্রোটিন বর্তমান। আর আরেকটা যে জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে বলবো কি? সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান।
হয়েছে। নাম্বার 3, নাম্বার 3-এর নামটা কি বলবো আমাদের এখান থেকে? নাম্বার 3-এর নামটাকে বলবো হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রাইবোজোম। নাম্বার 3-এর নামটা কি বলবো? রাইবোজোম। আমাদের রাইবোজোম এটা হলো 70s প্রকৃতির, এর রাইবোজোম হলো আমাদের 80s প্রকৃতির। হয়েছে এখান থেকে। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে আমাদের কোষ প্রাচীর। নাম্বার 4-এর নামটা কি বলবো এখান থেকে? কি নাম্বার 4 হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, সেই জিনিসটাকে কি বলবো না, কোষ প্রাচীরের ক্ষেত্রে বলবো হচ্ছে যে মাথায় রাখবে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই থাকে না, থাকলেও সেলুলোজ দিয়ে গঠিত। মোট কথা মনে রাখো এটা কি দ্বারা গঠিত, এই ক্ষেত্রে মনে রাখো এটা হলো আমাদের মিউকোপেপটাইড দ্বারা গঠিত। এই জিনিসটা আমাদের কি দ্বারা গঠিত? এই জিনিসটা হচ্ছে আমাদের মিউকোপেপটাইড দ্বারা গঠিত। মিউকোপেপটাইড দ্বারা কি বলবো এখান থেকে? মিউকোপেপটাইড দ্বারা গঠিত। ক্লিয়ার হয়েছে এখান থেকে? আর এইটাকে যদি বলেছি এটি আমাদের কি দ্বারা গঠিত? এটি হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। এটি কি দ্বারা গঠিত? এটি হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। হয়েছে এখান থেকে। নাম্বার 5, নাম্বার 5-এর কথা লেখা হচ্ছে আমাদের এক্ষেত্রে কোষ বিভাজন। কোষ বিভাজনের কথা যদি আমি তোমার সঙ্গে বলেছি তাহলে সেই জিনিসটা কি পাবে? না, সেই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে মনে রাখবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে এটা হলো আমাদের অ্যামাইটোসিস প্রকৃতির। আর এই জিনিসটা আমাদের কি প্রকৃতির? এই জিনিসটা হচ্ছে আমাদের মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। সেই জিনিসটা হচ্ছে আমাদের মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। তার মানে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম গেল এটা আর একটা জিনিসের নাম গেল ওটা। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কি গেল? এই জিনিসটা হলো কি আমাদের না প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। তা আমি যদি তোমার সঙ্গে ডিল করেছি যে স্যার আমি আপনি সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের দেহে আমাদের কি কোষ বর্তমান? না, সাধারণ মানুষের দেহে আমাদের যেই কোষটা বর্তমান সেইটি হলো আমাদের ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। কি বললাম কথাটা? তোমার মতো আমার মতো সাধারণ মানুষের দেহে যেই কোষ বর্তমান সেই জিনিসটাকে আমরা কি বলবো? ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এইবার এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের যদি দেখেছি আমাদের এই যে পার্টটা আছে সেই পার্টটার নামটা কি? ক্রোমোসোম। তাহলে ক্রোমোসোমের ক্ষেত্রে 1 নম্বর জিনিসের নামটা কি? 1 নম্বর জিনিসের নামটা হচ্ছে এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এটি কোথা থেকে উৎপন্ন? এটি হলো নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। তাহলে ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। তাহলে এখান থেকে আমাদের কি বলবে? নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন কে? না, এটা হচ্ছে আমাদের এটা গেল। ঠিক আছে, নাম্বার 2, নাম্বার 2 এরটা কি বলবো এখান থেকে? এটি আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এটি আমাদের কি দ্বারা গঠিত? না, এটি আমাদের নিউক্লিক অ্যাসিড। এটি আমাদের কি কি? না, এটি আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। ও কি দ্বারা গঠিত বলো? ও আমাদের এখান থেকে যেটা হলো সেটা হলো কি? প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন দ্বারা গঠিত। নাম্বার 3, নাম্বার 3-এর নামটাকে কি বলবো আমাদের এখান থেকে? যে স্যার এর যে শেপ, এর যে শেপ বা সাইজ সেটা কিরকম? তাহলে এর যদি আমি তোমার সঙ্গে আকার নিয়ে কথা বলেছি তবে এর আকারটা কিরকম? তবে এর আকারটা হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। এর যে আকারটা আমি কথা বলেছি আকারটার নামটা কি? সূত্রাকার বা দণ্ডাকার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 4-এর নামটা কি বলবো এখান থেকে? যে স্যার এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। বংশগত বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্যকে কি করা? বংশগত বৈশিষ্ট্যকে পরিবহন করা। 1 নম্বর, কমা দিয়ে লেখো পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। পরিব্যক্তি ও বিবর্তনে কি করা? পরিব্যক্তি ও বিবর্তনে আমাদের
মুখ্য ভূমিকা পালন করা। তার মানে আমাদের এক্ষেত্রে কি জিনিসটা হলো আর কি জিনিসটা হলো না সেই জিনিসটা একটুখানি দেখো। তাহলে আমি যদি একটা ক্রোমোজোম সম্বন্ধে জানতে চেয়েছি, সেই ক্রোমোজোম আমাদের কোথা থেকে তৈরি হয়, নাম্বার এক। কি কি দিয়ে তৈরি হয়, নাম্বার দুই, অর্থাৎ উপাদান। স্যার তৈরি হবার পরে তার শেপ এন্ড সাইজটা কেমন থাকে, নাম্বার চার। স্যার তৈরি হয়ে আমার কি উন্নতি হয়, তৈরি হয়ে আমার কি উন্নতি হয়। তাকে আমাদের কি বলে, তাকে আমাদের বলে হচ্ছে কি বলবো, ভালো করে মাথায় রাখো যে সেটা হচ্ছে আমাদের টোটাল কাজটা গেল। এইবার একটা কথা মাথায় রাখবে এখান থেকে কি, যে আমাদের এই যে ক্রোমোজোম ক্রোমোজোম বলে এত চিল্লাচ্ছি, এই ক্রোমোজোম শব্দের প্রবর্তক কে আছেন, না এই ক্রোমোজোম শব্দের প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী ওয়াল্ড ডেয়ার আছেন। ওয়াল্ড ডেয়ার হচ্ছেন কি, ওয়াল্ড ডেয়ার হচ্ছেন ক্রোমোজোম শব্দের প্রবর্তক আছেন, ঠিক আছে এক্ষেত্রে। এবং কি বলবো এখান থেকে ভালো করে মাথায় রাখবে, যে আমাদের যে ক্রোমোজোমের সংখ্যা, সেই ক্রোমোজোমের সংখ্যাটা হচ্ছে আমাদের ধ্রুবক। ক্রোমোজোমের সংখ্যা কি, আমাদের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এবং আমাদের যদি ইন ফর মানুষের ক্ষেত্রে আমি দেখেছি, এই মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কত, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কত, 46টি। ক্লিয়ার। এইবার আমার যদি প্রশ্ন আসে কি, এই ক্রোমোজোমের শ্রেণী বিভাগ, তাহলে প্রথম কথা আমি যদি এই ক্রোমোজোমকে ভাগ করেছি, প্রথম কথা কি করেছি আমি, আমি এই ক্রোমোজোমকে ক্রোমোজোমকে ভাগ করেছি। এই ক্রোমোজোমকে যদি আমি ভাগ করতে পেরেছি, তবে এর দুটো ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগের নামটা কি, এক সেকেন্ড। আমি যদি এই ক্রোমোজোমকে কি করেছি, আমি এই ক্রোমোজোমকে মোট কথা দুটো ভাগে ভাগ করতে পারি। কি করে ভাগ করতে পারি দেখো, এক নম্বর ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে কি, না ডিপেন্ডস আপন সেন্ট্রোমিয়ারের অবস্থান, আর একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা। তাহলে এখান থেকে প্রথমেই যেটা লিখবে সেটা কি লিখবে এখান থেকে, যে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপরে ভিত্তি করে। তাহলে এখান থেকে কি লেখো কথাটা, সেন্ট্রোমিয়ারের সংখ্যার ওপর ভিত্তি করে। তাহলে সংখ্যার অপর ভিত্তি করে, তাহলে সংখ্যার উপর ভিত্তি করে আমাদের যেটা হয়, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমাদের বলবো হচ্ছে কি, যে আমাদের এটা হলো। এবার কি হয়েছে, আর একটা কি আছে, আর একটা যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে, না সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর ভিত্তি করে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর ভিত্তি করে যে জিনিসটা হয়, সেই জিনিসটাকে আমাদের কি বলে, সেই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের এটা বলে। ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামটা হচ্ছে এটা, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো ওটা। ক্লিয়ার হলো এখান থেকে। এবার আমাদের যে জিনিসটা থাকছে কি, যে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে যদি আমি দেখেছি, তাহলে আমাদের এখান থেকে কি পাবো, না প্রথম কথা হচ্ছে হেডিং লেখো, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে প্রথম কথাকে আমরা কি বলবো এখানে, না সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে যদি আমি ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করেছি, এক নম্বর যে পয়েন্টটা পাবো, এখানে হেডিং লেখো। কি হেডিং লেখো, এখানে হেডিং লেখো হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা। নাম্বার দুই এর নামটা কি লেখো, নাম্বার দুই এর নামটাকে লেখো হচ্ছে কি, ক্রোমোজোমের নাম। নাম্বার দুই এর নামটাকে কি লিখবি, ক্রোমোজোমের নাম লিখবি, ঠিক আছে। এখান থেকে সেন্ট্রোমিয়ারের সংখ্যার কথা যদি আমি এখান থেকে বলেছি, তবে সেই ক্ষেত্রে আমি কি বলবো, যদি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যাটি কি হয়েছে, এক সেকেন্ড, যদি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করেছি, প্রথম কথা আমাদের সেন্ট্রোমিয়ার একটাও নেই।
বা জিরো, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে আমাদের আসেন্ট্রিক ক্রোমোজোম। তাকে আমরা কি বলবো বলো? তাকে আমরা বলবো হচ্ছে আমাদের আসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, আসেন্ট্রিক ক্রোমোজোম, আসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, ক্ষেত্রে নাম্বার 2, যদি আমাদের একটা থাকে তাহলে সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের মনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের দুটো থাকে তবে সেই জিনিসটার নামটাকে কি বলবো? দুটো থাকলে সেই জিনিসটার নামটাকে বলবে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের গ্রেটার দেন দুটো থাকে তবে সেই জিনিসটাকে আমাদের কি বলবো? তবে সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আমাদের এখানে কি কি জিনিস গেল? একটা জিনিসের নাম গেল মনোসেন্ট্রিক ক্রোমোজোম, একটা জিনিসের নাম গেল ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের গ্রেটার দেন 2 থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা একত্রিত হয়ে কি বলবো? সেই জিনিসটাকে একত্রিত হয়ে আমরা বলবো হচ্ছে কি পলিসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? এইবার এখান থেকে আমি কি বলছি যে আমাদের এর পরবর্তীতে কি, যদি স্যার কেসটা উল্টে যায়। কি উল্টে গেল স্যার? এটা তো গেল সেন্ট্রোমিয়ারের সংখ্যা। যদি আমাদের প্রশ্নটা এরকম আসে, কি প্রশ্ন আসে, যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে আমাদের কিসের উপর ভিত্তি করে? না সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। তাহলে এই কথাটি যখনই হচ্ছে তখন আগে আমাকে 4টে ছবি আঁকতে হবে। 4টে ছবি কি কি? এই এদিকে এরকম, এরকম একটা, এদিক থেকে এরকম, এরকম একটা, এদিক থেকে হচ্ছে এরকম, এরকম একটা, আর এদিক থেকে ডট ছোট্ট একটা, এরকম একটা। তাহলে প্রথম কথাটা এখানে লেখো মোটামুটি 50%। দেখো আমি তো ডটের ছবি আঁকতে পারছি না। 50%, 50%, এটা হলো 45%, এটা হলো 55%, এটা হলো 10%, এটা হলো 90%, এটা হলো 1%, এটা হলো 99%। তাহলে এই যে আমাদের জিনিসটা গেল, সেই জিনিসটাকে আমাদের কি বলবো আর কি বলবো না? তাহলে নাম্বার 1 এর প্রশ্ন যদি আমি এখান থেকে তোমাদের সঙ্গে যুক্তিতে বসেছি, যে আমাদের এই যে ক্রোমোজোমটি আছে দুটোতেই আমার 50-50 আছে, তাহলে এই ধরনের ক্রোমোজোমকে আমরা কি ক্রোমোজোম বলবো? তাহলে এই ধরনের যদি ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমকে আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। সেই ক্রোমোজোমটার নামটা কি বলো? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 2 কি, যদি আমার এরকম থাকে, অর্থাৎ একটা 45%, একটা 55%। কি বললাম বাবা? ভালো করে শোনো। একটা 45%, একটা 55%, যদি এরকম থাকে তবে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো? তবে সেই জিনিসটার নামটাকে আমাকে বলবো কি এখান থেকে? আমাদের এখান থেকে বলবো কি আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। ঠিক আছে, এখান থেকে বুঝতে পারলে? নাম্বার 3 এর নামটাকে কি বলবো? নাম্বার 3 এর নামটাকে আমরা বলবো হচ্ছে এখান থেকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 3 এর নামটাকে কি বলবো বলো? আমাদের নাম্বার 3 এর নামটাকে বলবো হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। হয়েছে। নাম্বার 4 এর নামটাকে কি বলবো এখানে? নাম্বার 4 এর নামটাকে কি বলবো এখান থেকে? নাম্বার 4 এর নামটাকে আমাদের বলবো হচ্ছে কি এখান থেকে, সরি পলিসেন্ট্রিক লিখো না, টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। এখান থেকে আমরা কি লিখবো কথাটা? না এখান থেকে কথাটাকে লিখবো হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। অর্থাৎ আমার যে 4টে ক্রোমোসোম হচ্ছে কিসের উপরে ভিত্তি করে? না আমার 4টে ক্রোমোসোম হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপরে ভিত্তি করে। এই সরি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের যে ক্রোমোসোম গুলি থাকছে তার ভাগ হচ্ছে এটা। তাহলে এটা বুঝতে পারলে? এবং পরীক্ষাতে কি কোশ্চেন আসে? পরীক্ষাতে কোশ্চেন আসে হচ্ছে কি, যে আমাদের এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই যে 4টে জিনিস গেল, এই 4টে জিনিসকে আমরা কি বলবো? ইংরাজি বর্ণ কিসের মতো দেখতে? তাহলে মনে রাখবে, আমাদের মেটাসেন্ট্রিকের ইংরাজি বর্ণ ভি এর মতন, সাবমেটাসেন্ট্রিকের এল এর মতন, অ্যাক্রোসেন্ট্রিকের জে এর মতন,
টেলোসেন্ট্রিক আয়ের মতন। টেলোসেন্ট্রিক কিসের মতন? টেলোসেন্ট্রিক আয়ের মতন। অর্থাৎ আমাদের যে চারটে জিনিস গেল, এই চারটে জিনিসকে আমরা একত্রিত হয়ে কি বলবো? এই চারটে জিনিসকে একত্রিত হয়ে আমি বলবো হচ্ছে কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক। কথাটি বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো? তাহলে এই জিনিস চারটাকে বলছি হচ্ছে আমাদের এটা গেল। এইবার কথাটি হচ্ছে কি যে আমাদের এই সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায়? না, সেন্ট্রোমিয়ার আমার একটা ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেই জায়গাটার নামটাকে কি বলা হয়? সেই জায়গাটার নামটাকে বলে মুখ্য খাঁজ। তাহলে মুখ্য খাঁজ কি? যেখানে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, ক্রোমোজোমের মধ্যে কি হয়েছে এখান থেকে? সেন্ট্রোমিয়ারের অবস্থান। এই জিনিসটাকে আমাদের কি বলে? এই জিনিসটাকে বলে হচ্ছে আমার এটা। ঠিক আছে, ক্লিয়ার হলো এখান থেকে? নাম্বার দুই যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি? না, নাম্বার দুই যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে ভালো করে মাথায় রাখবে যে এই মুখ্য খাঁজ ছাড়াও আমার একটা অ্যাডিশনাল পার্ট থাকে, যেই পার্টটার নামটাকে আমাদের কি বলে? গৌণ খাঁজ। মুখ্য খাঁজ ছাড়াও আমাদের একটা অ্যাডিশনাল পার্ট থাকে, সেই পার্টটাকে বলা হয় গৌণ খাঁজ। তাহলে গৌণ খাঁজের কাজ কি? প্রথম কথা আমাকে জানতে হবে গৌণ খাঁজের কাজ কি। কি করতেছে গৌণ খাঁজকে আমি পড়বো বা মনে রাখবো? তাহলে এর যে মেন কাজ, এর মেন কাজের নামটা কি আমাদের বলো? নিউক্লিয় ওলাস গঠন করা। এর যে কাজের নাম, এই কাজের নামটাকে কি বলবো আমাদের এখান থেকে? নিউক্লিয় ওলাস গঠন করা। হয়েছে এখান থেকে এক নম্বর। নাম্বার দুই এর নামটা কি? এর অপর নাম কি? নাম্বার দুই যদি বলা হয়েছে এর অপর নাম কি? এর অপর নাম হলো নিউক্লিয়ার অর্গানাইজার। এর অপর নামটাকে আমাদের কি বলবো? নিউক্লিয়ার অর্গানাইজার। নিউক্লিয়ার অর্গানাইজার। ঠিক আছে, কথা বুঝতে পারলে? তাহলে নিউক্লিয়ার অর্গানাইজার কাকে বলে? নিউক্লিয়ার অর্গানাইজার বলা হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার দেখো আমাদের কোনো কোনো ক্রোমোজোমের শেষে গোলাকার একটা স্ফীত অংশ দেখা যায়, সেই জিনিসটাকে বলে কি? স্যাটেলাইট। তাহলে তোমরা যদি প্রথমে স্যাটেলাইট সম্বন্ধে লিখেছো তবে এখান থেকে কি বলবে? নাম্বার এক কি বলবে তোরা? যে কোনো কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে, কোনো কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে যে গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়, যে গোলাকার বা দণ্ডাকার অংশ, যে গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায় তাকে আমরা কি বলবো? তাকে বলে কি? এখান থেকে বলো। তাকে স্যাটেলাইট বলা হয়। তাকে কি বলা হয়? তাকে স্যাটেলাইট বলা হয়। এই যে আমাদের স্যাটেলাইটের কথা আছে, এই স্যাটেলাইট যে আমাদের প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা ক্রোমোজোমের ক্ষেত্রেই যে স্যাটেলাইট থাকবেই, মাস্ট, এই জিনিসটা কোথাও লেখা নেই। তাহলে যার যার স্যাটেলাইট থাকে তাদেরকে আমরা কি বলবো? স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোসোম বলা হয়। তাহলে এখান থেকে কি মাথায় রাখো? এখান থেকে মাথায় রাখো আমাদের যে স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে, স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোসোম আছে এই ক্রোমোসোমকে কি বলে? এই ক্রোমোসোমকে বলে হচ্ছে আমাদের স্যাট ক্রোমোসোম বলে। তাহলে এখান থেকে কি বলবো? এখান থেকে স্যাট ক্রোমোসোম কাকে বলে? না, আমাদের এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে বলে হচ্ছে আমাদের স্যাট ক্রোমোসোম বলা হয়। ঠিক আছে, স্যাট ক্রোমোসোম বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? হয়েছে? বুঝতে পারলে? তাহলে এইবার দেখো আমাদের এই যদি এই জিনিসটা থাকে, আমি ক্রোমোজোমকে যদি ভাগ করি তাহলে কিভাবে কি ভাগ করলে পাবো ভালো করে বোঝো। তাহলে ইন জেনারেলি যদি তোমার সামনে আমি ক্রোমোজোমকে দেখেছি তবে কি কি থাকবে? তবে আমার যে জিনিসটা থাকবে, প্রথম যে জিনিসটা থাকবে সেই জিনিসটার নাম কি? একে মেনলি দুই ভাগে ভাগ করা যায়। একে মেনলি কয় ভাগে ভাগ করা যায়? না, একে মেনলি আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগের নামটা কি?
না একটা ভাগের নামটাকে হচ্ছে কি দুই ভাগে না করে 3 ভাগে করো, তোমাদের আরো বেটারমেন্ট আসবে। 2 ভাগে ভাগ করতে পারো। তাহলে 1 নম্বর ভাগের নামটাকে, একটা ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। একটা ভাগের নামটাকে আমাদের কি বলবো বলো? একটা ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর একটা ভাগের নাম যেটা আছে সেইটাকে বলা হচ্ছে কি আমাদের প্রোটিন। তাহলে স্যার 3 ভাগে কি করতে ভাগ করা হলো আমাদের? না 3 ভাগে ভাগ করা হলো। আর একটা যে আমাদের অ্যাডিশনাল পার্ট, এই অ্যাডিশনাল পার্টের নামটাকে আমাদের বলে হচ্ছে কি ধাতব আয়ন। তাহলে স্যার প্রথমেই আমাদের প্রশ্ন আছে ধাতব আয়ন কি কি থাকতে পারে? তাহলে থাকতে পারে হচ্ছে Ca2+, আমাদের কি থাকতে পারে Ca2+। নাম্বার 2 এর নাম হলো Mg2+, নাম্বার 3 এর নাম হলো Fe3+। তাই তো এখান থেকে তাহলে আমাদের 3টে জিনিস গেল। কি কি ধাতব আয়ন? এটা অত্যন্ত সামান্য অত্যন্ত সামান্য পরিমাণে থাকে, এবং অত্যন্ত যেহেতু সামান্য পরিমাণে থাকে এটাকে তোমরা নেগলিজিবল করে নিতে পারো। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার যখন আসছে কি নিউক্লিক অ্যাসিডের কথা, এই নিউক্লিক অ্যাসিডকে প্রধানত কি করতে পারো তোমরা? প্রধানত ইন জেনারেলি 2 ভাগে ভাগ করতে পারো। ইন জেনারেলি 2 ভাগে, একটার নামটাকে বলে ডিএনএ, আর একটার যে নাম আছে সেই জিনিসটার নামটাকে বলে আরএনএ। এবং এই যে প্রোটিন আছে, প্রোটিনকেও 2 ভাগে ভাগ করা যায়। একটা প্রোটিনের নামটাকে আমাদের বলবো হচ্ছে হিস্টোন প্রোটিন, আর একটা জিনিসের নামটাকে কি মাথায় রাখবে? আর একটা জিনিসের নামটাকে মাথায় রাখবে হচ্ছে আমাদের অহিস্টোন প্রোটিন। একটা জিনিসের নামটাকে মনে রাখবে হিস্টোন প্রোটিন, আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলবো বলো এখান থেকে? আর একটা জিনিসের নামটাকে আমাদের বলবো হচ্ছে কি অহিস্টোন প্রোটিন। ঠিক আছে, দুটো জিনিস গেল। এইবার কথাটি হচ্ছে কি কি বলবো, না আমাদের যদি দেখা গেছে হিস্টোন প্রোটিন এবং হিস্টোন প্রোটিনের কথা দেখেছি, তবে সেই ক্ষেত্রে কি কি পাবো আর কি কি পাবো না দেখো। 1 নম্বর যে জিনিস হচ্ছে ডিএনএ আরএনএ। ঠিক আছে, হিস্টোন নন হিস্টোন। তাহলে স্যার আমি যদি একটা ক্রোমোজোমকে দেখেছি, সেই ক্রোমোজোমের মধ্যে আমি কি কি পাবো আর কি কি পাবো না। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের ডিএনএ আছে এবং আমাদের যে হিস্টোন প্রোটিন আছে, এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে যেটা থাকবে এটা হচ্ছে মূলত আমাদের 90% থাকবে। আর এটা আমাদের যেটা আরএনএ আছে এবং অহিস্টোন প্রোটিন আছে, এই দুটোর যদি আমাদেরকে হিসাব করেছি, এটা আমাদের কত থাকবে? 10% থাকবে। এবং এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা কি বলবো? 1:1 বলবো। এই দুটোর যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা কি বলবো বলো? অনুপাতটা হচ্ছে আমাদের 1:1। তাহলে যদি আমি তোমার সঙ্গে এখন আলোচনা করতে বসেছি এই যে ডিএনএ জিনিসটা কি, তাহলে ডিএনএ এর পুরো কথা কি? না ডিএনএ এর পুরো কথাকে আমরা বলবো এক্ষেত্রে কি, ডিএনএ এর পুরো কথাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পারলে। নাম্বার 2 কি, এই যে ডিএনএ আছে, ডিএনএ কে আমাদের 2 ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নামটাকে বলবো পিউরিন। নাম্বার 2 জিনিসটার নামটাকে আমাদের কি বলবো? পিরিমিডিন। নাম্বার 2 জিনিসটার নামটাকে বলবো কি? পিউরিন, আর একটাকে বলবো পিরিমিডিন। এই যদি আমি পিউরিনের কথা তোমার সঙ্গে আমি কথা বলেছি বা আলোচনা করেছি, তবে এই ক্ষেত্রে কি মনে রাখবে? তবে এই ক্ষেত্রে মনে রাখবে যে পিউরিনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলবো? একটার নামটাকে বলবো হচ্ছে আমাদের অ্যাডিনিন। আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে কি বলে? সেই জিনিসটার নামটাকে বলে গুয়ানিন। পিরিমিডিনের ক্ষেত্রে 2 ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটাকে আমাদের কি বলবো? আমাদের বলো, একটা জিনিসের নামটাকে বলবো থিয়ামিন, আর একটা জিনিসের নামটাকে বলবো সাইটোসিন। একটা জিনিসের নামটাকে বলবো আমাদের ক্ষেত্রে থিয়ামিন, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে? সেই জিনিসটার নামটাকে বলে সাইটোসিন। এবার অ্যাডিনিনকে এ দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, থিয়ামিনকে টি দ্বারা, সাইটোসিনকে সি দ্বারা আমরা ডিনোটেট করি।
সাইটোসিনকে সি দ্বারা আমরা ডিনোটেড করি। এবং আমাদের এই যে ডিএনএর যে গঠন, এই ডিএনএর গঠনটা হলো আমাদের কিন্তু মনে রাখবে ডবল হেলিক্স টাইপের, বা আমাদের পাতি বাংলা কথায় এটা হলো কিরকম, দ্বিতন্ত্রী। পাতি বাংলা কথায় এটা আমাদের কিরকম, পাতি বাংলা কথায় এটা দ্বিতন্ত্রী টাইপের। এবং এই যে আমাদের দ্বিতন্ত্রী আছে, এই দ্বিতন্ত্রীর কথা যদি আমি মাথায় রেখেছি, তাহলে কি পাবো আর কি পাবো না? নাম্বার 1, যে জিনিসটা পাবো সেই জিনিসটা কি, এই দ্বিতন্ত্রীতে বা ডবল হেলিক্সের ফিগারটা বা শেপটা এটা কে তৈরি করেছিলেন? তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে এখানে আমাদের বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক কি করেছিলেন, আমাদের এই দ্বিতন্ত্রী মডেলটা আবিষ্কার করেছিলেন। ওয়াটসন ও ক্রিক কি করেছিলেন, ওয়াটসন এবং ক্রিক দ্বিতন্ত্রী মডেলটা কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 2 এর নামটা কি বলবো? নাম্বার 2 এর যে নামটা আছে সেই জিনিসটার নামটা কি, যে আমার এদের মধ্যে বন্ড কিরকম হয়। মনে রাখবে আমাদের অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিন বন্ড করে এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন বন্ড করে। অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিন ডবল বন্ড, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন হচ্ছে ট্রিপল বন্ড তৈরি করে। ঠিক আছে, বুঝতে পেরেছো ক্ষেত্রে? এর পরবর্তীতে আমাদের কি জিনিস গেল, এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা থাকলো সেই জিনিসটার নামটাকে আমরা বলবো আরএনএ। সেই জিনিসটার নামটাকে কি বলবো আমাদের, বলো, সেই জিনিসটার নামটাকে বলবো আরএনএ। দেখো, যদি আমি তোমার সঙ্গে আরএনএ কে নিয়ে ডিল করেছি, যদি আমি তোমার সঙ্গে আরএনএ কে নিয়ে ডিল করেছি, তাহলে এখান থেকে আমরা কি বলবো, এখান থেকে যে 1 নম্বর কি, না আরএনএ কে আমরা মেনলি 2 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি গো? আরএনএ কে আমরা মেনলি 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ভাগের নামটা কি বলো? 1 নম্বর ভাগের নামটা হচ্ছে আমাদের কি, যে পিউরিন এবং পিরিমিডিন। তাহলে একটা কথা তোমাদের যদি মনে প্রশ্ন আসে, যে আমাদের এই যে স্যার ডিএনএ এবং আরএনএ কে আপনি ভাগ করছেন, এটা কিসের ভিত্তিতে ভাগ করছেন? না, এটাকে আমরা এন টু বেসের ভিত্তিতে ভাগ করছি। এন টু বেসের ভিত্তিতে ভাগ করছি। এই যে ডিএনএ কে আপনি কিসের ভিত্তিতে ভাগ করেছেন? ডিএনএ কেও কিন্তু এন টু বেসের ভিত্তিতে বা নাইট্রোজেন বেসের ভিত্তিতে ভাগ করেছেন। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কি গেল, না আমাদের এখানে দুটো জিনিস গেল। একটা জিনিসের নাম হচ্ছে এটা, একটা জিনিসের নাম হচ্ছে পিউরিন পিরিমিডিন। আমাদের যেমন ডিএনএ তে যা পিউরিন আছে, কি কি ছিল, না আমাদের দুটো জিনিস ছিল। একটা জিনিসের নামটাকে কি বলা হচ্ছে, অ্যাডেনিন। আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলা হচ্ছে, গুয়ানিন। হয়েছে এখান থেকে? নাম্বার 2 যে জিনিসটার নাম, সেই জিনিস, সরি, পিউরিন আর পিরিমিডিন। হয়েছে। নাম্বার 2 যে জিনিসটা আছে, নাম্বার 2 জিনিসটার নামটাকে আমরা কি বলবো, যে আমাদের এই ক্ষেত্রে যেটা হয়, কি হয়, না থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। অর্থাৎ আমাদের এখানে থিয়ামিন সাইটোসিন ছিল, এইখানটা করে আমাদের যেই জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে আমাদের বলে হচ্ছে ইউরাসিল। এবং আমাদের এই ক্ষেত্রে আর একটা যে জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে বলে কি, আমাদের সাইটোসিন। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে বলো, সেই জিনিসটার নামটাকে বলে হচ্ছে আমাদের সাইটোসিন বলে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে আমাদের এই জিনিসটা গেল। তাহলে আমাদের শুধু ডিএনএ এবং আরএনএ এর মধ্যে এইটা হচ্ছে আমাদের ফারাক। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কি জিনিসটা ফারাক, ডিএনএ আরএনএ এর মধ্যে এই জিনিসটা হচ্ছে আমাদের ফারাক। এর পরবর্তীতে আমাদের কি আছে, না এর পরবর্তীতে আমাদের যদি দেখা গেছে এই আরএনএ এর পুরো কথা কি, না আরএনএ এর পুরো কথা তোমরা প্রত্যেকে জানো। আরএনএ এর পুরো কথা হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ এর পুরো কথা। এবং এই যে আরএনএ এর যে গঠন, এই আরএনএ এর গঠনটাকে মাথায় রাখবে কিরকম, আরএনএ এর গঠনটাকে মাথায় রাখবে হচ্ছে আমাদের সিঙ্গেল হেলিক্স বা একতন্ত্রী। সিঙ্গেল হেলিক্স বা একতন্ত্রী। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি পারেনি বলো? তাহলে আমাদের এখানে কি মাথায় রাখবে, সিঙ্গেল হেলিক্স বা একতন্ত্রী হচ্ছে আমাদের আরএনএ এর গঠন। ক্লিয়ার? এবার আমাদের কি জিনিসটা আছে আর কি জিনিসটা নেই। তাহলে প্রথম কথা আমি এখান থেকে বলবো কি, যে এটা কি গেল, আমাদের সিঙ্গেল হেলিক্স গেল। তাহলে ডিএনএ গেল, আরএনএ গেল। এইবার যদি আমি আমাদের মানব দেহের ক্রোমোজোমকে নিয়ে আলোচনা করেছি,
তবে সেই মানব দেহের ক্রোমোজোমকে যদি হিসাব করেছি তাহলে কি কি পাবো আর কি কি পাবো না। তাহলে দেখো, মানব দেহের যদি ক্রোমোজোমের টোটাল সংখ্যাকে দেখেছো বা দেখেছি, তাহলে তার ভ্যালুটা হচ্ছে কত আমাদের, তার ভ্যালুটা হচ্ছে আমাদের 23 জোড়া, বা আমাদের কি বলবো 46টি। তাহলে এই যে 23 জোড়া আছে, এই 23 জোড়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বরের নামটাকে কি বলা হয়, এক নম্বরের নামটাকে বলা হচ্ছে আমাদের দেহ ক্রোমোজোম। এক নম্বরের নামটাকে কি বলা হয়, দেহ ক্রোমোজোম। আর একটার নামটাকে আমাদের কি বলা হয়, আর একটার নামটাকে বলা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। দেহ ক্রোমোজোমের কথা যদি এসেছে, এইটা মাথায় রাখবে, কত থাকে আমাদের 22 জোড়া। আর যদি সেক্স ক্রোমোজোম থাকে তাহলে এর ক্রোমোজোম কত থাকবে, সেটা হচ্ছে 1 জোড়া। তার মানে কি বললাম এখান থেকে, একটা জিনিসের নাম গেল 22 জোড়া, আর একটা জিনিসের নাম যেটা থাকবে কি, সেই জিনিসটার নামটা কি থাকবে এখান থেকে, সেই জিনিসটার নামটা থাকবে হচ্ছে কি আমাদের বলো, যে সেক্স ক্রোমোজোম। এটা কি করে না, দেহের যে দৈহিক বৈশিষ্ট্য সেগুলোকে নিয়ন্ত্রণ করে। দেহের দৈহিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানে জিনিসটা কিরকম গেল, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। এক নম্বর, যে আমার, তুমি লম্বা না বেটে, তুমি কালো না ফর্সা, তুমি রোগা না মোটা, এই যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলি যে কন্ট্রোল করে, সেই কন্ট্রোল করার মানুষটিকে বা কন্ট্রোল করার যে পার্টটি থাকে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের, সেই পার্টটি হলো আমাদের দেহ ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম কি আছে, সেক্স ক্রোমোজোমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি করতে পারি মেলদের ক্ষেত্রে, একটি করতে পারি ফিমেলদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে আমাদের যে ক্রোমোজোম থাকে, একটা থাকে এক্স, একটা থাকে ওয়াই। ফিমেলদের ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকে, একটা থাকে এক্স, অপরটি থাকে এক্স। তাহলে এই যে আমাদের এক্স এবং ওয়াই দুটি আলাদা, এই জিনিসটাকে আমাদের কি বলা হয়, হেটারোজাইগোটিক ক্রোমোজোম বলা হয়। এই জিনিসটাকে কি বলে, হেটারোজাইগোটিক ক্রোমোজোম বলা হয়। এই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, হোমোজাইগোটিক ক্রোমোজোম বলা হয়। এই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, এই জিনিসটার নামটাকে আমাদের হোমোজাইগোটিক ক্রোমোজোম বলা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তার মানে এই দুটো জিনিস গেল, একটার নাম হেটারো, একটার নাম হোমো। মনে রাখবে, যখন কোনো সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হয়, তার দায় সম্পূর্ণরূপে পিতার ওপরে পড়বে। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে এখান থেকে? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ক্রোমোজোমের পার্টটা গেল। ঠিক আছে, এইবার এই ক্রোমোজোমের পার্টের পরবর্তীতে আমাদের একটা যে শর্ট টার্ম আসে, সেই শর্ট টার্মটার নামটাকে কি বলা হয়, সেই শর্ট টার্মটার নামটাকে বলা হয় জিনোম। সেই শর্ট টার্মটার নামটাকে আমাদের কি বলা হয় বলো, এক সেকেন্ড। এই শর্ট টার্মটার নামটাকে আমাদের বলে কি, আমরা জিনোম। তাহলে জিনোমের কথা যদি আমি দেখেছি, আমি যদি জিনোমের কথা দেখেছি, তবে আমি কি পাবো আর কি পাবো না। না, জিনোম হচ্ছে কি, কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে জিনোম বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো কথাটা, কথাটাকে বুঝবো হচ্ছে কি, কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে যদি আমি দেখেছি, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কি বলবো, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে বলে হচ্ছে কি ক্রোমোজোম, ক্রোমোজোমকে জিনোম বলে। তাহলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কি বলে বলো, জিনোম বলে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে ইন জেনারেলি তোমাদেরকে যেটুকু যা পড়ানো হলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো প্রত্যেকে, একটু জানাও প্রত্যেকে কমেন্ট করে, বা কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা। দেখো, ইচ এন্ড এভরি পার্ট তোমাদেরকে দেখো বাংলা ইংরাজি দুটো ভার্সনে বোঝানো হচ্ছে, এবং বাংলা ইংরাজি দুটো ভার্সনে যখন বোঝানো হচ্ছে, সেই জায়গাটা করে কি হচ্ছে না, সেই জায়গাটা করে আমি যদি দেখেছি, তোমাদের পরীক্ষার হলে ল্যাঙ্গুয়েজিক্যাল কোনো রকম প্রবলেম আসবে না। তোমরা যেমন এখানে এই নোট পাচ্ছ, যেটা আমার হ্যান্ড রিটেন, এই হ্যান্ড রিটেনের পরবর্তীতে তোমাদের কি হচ্ছে না, তোমাদেরকে একটা কি, একটা
অবজেক্টিভ টাইপ কোশ্চেন করানো হবে, যে অবজেক্টিভ টাইপ কোশ্চেনটাও কিন্তু তোমাদের বাংলা ইংরাজি এবং সর্বোপরি এই চ্যাপ্টারের শেষে গিয়ে তোমাদেরকে কি করা হবে, তোমাদেরকে একটা প্রিন্টেড নোট কপি দেওয়া হবে। প্রিন্টেড নোট কপি দেওয়া হবে। সেই প্রিন্টেড নোট কপির যদি আমি দেখেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো না, বলবো হচ্ছে এটাই যে আমার সেখানেও কিন্তু বাংলা ইংরেজি দুটো ভার্সনে থাকছে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে প্রত্যেকে খাতায় নোট করছো তো? প্রত্যেকে খাতায় নোট করছো কিনা আমাকে একটুখানি বলবে। দেখো, যদি খাতায় নোট না করো তাহলে হয়তো তোমাদের খাতা পেন এবং তোমাদের সামগ্রিক কষ্ট বেঁচে যাবে। কিন্তু তোমরা যদি খাতায় নোট করো, বিশ্বাস করো আরো অনেক দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ হারে তোমরা হয়তো তার লাভটাকে পেতে শুরু করবে। কথাটি বুঝতে পেরেছো? বাস্তব জগতে তো এটাই ঠিক যে না তুমি 100% না আমি 100। তো তুমি যদি তোমার 80%কে দিতে পেরেছো, তাহলে আমি তোমার 20%, আমার 20%কে দিয়ে তোমাকে 100% করতে পারবো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাহলে আজকে দেখো আমি কি কি পড়ালাম না, আজকে আমি পড়ালাম হচ্ছে আমাদের এখান থেকে কি না আমাদের একটা কোষ, কোষ কাকে বলে, তার বৈশিষ্ট্য কি কি, আমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উদাহরণ কি, তাদের পার্থক্য, তাদের ইউক্যারিওটিকের মধ্যে ক্রোমোজোমের কি কি বৈশিষ্ট্য, ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে, ক্রোমোজোমের প্রকারভেদ কিসের কিসের ভিত্তিতে না, একটা হচ্ছে সংখ্যার ভিত্তিতে, একটা হচ্ছে আমাদের অবস্থানের ভিত্তিতে। এটা কি মুখ্য খাজ, গৌণ খাজ, স্যাটেলাইট, এটা গেল। ক্রোমোজোম গেল, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, ডিএনএ কতন্ত্রী, ডিএনএ এই যে দ্বিতন্ত্রী, এটা কে কে আবিষ্কার করেছেন, ওয়াটসন ও ক্রিক আবিষ্কার করেছেন। এবং মোট কথা সর্বোপরি আমাদের ক্রোমোজোমকে যে ভাগ আছে, সেই ক্রোমোজোমের মধ্যে আমাদের দেহ ক্রোমোজোম কটা, সেক্স ক্রোমোজোম কটা, এই দুটো কিন্তু আমার এখানে পাওয়া হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার এর পরবর্তীতে আমাদের যে জিনিসটার কথা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কোষ বিভাজন। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো বলো? কোষ বিভাজন বলবো। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমি যদি তোমার সঙ্গে আলোচনা করতে, কি হয়েছে কোষ বিভাজন, কোষ বিভাজনের ক্ষেত্রে কি বলবো না, 1 নম্বর নামটা কি না, 1 নম্বর যে নামটা আছে সেই নামটাকে যদি বলেছি, এই কোষ বিভাজনের ইংলিশ টার্মটাকে মাথায় রাখো, সেল ডিভিশন। এই সেল ডিভিশনকে যদি তোমরা ভাগ করেছো, একে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সেল ডিভিশনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটার নামটাকে বলবো হচ্ছে কি বলো আমাদের এক্ষেত্রে, একটার নামটাকে বলবো আমাদের অ্যামাইটোসিস, নাম্বার 2 এর নামটাকে বলবো মাইটোসিস, নাম্বার 3 এর নামটাকে বলবো মিওসিস। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। নাম্বার 2 এর নামটাকে কি বলবো, নাম্বার 2 এর নামটাকে বলবো মাইটোসিস। নাম্বার 3 এর নামটাকে কি বলবো, নাম্বার 3 এর নামটাকে বলবো আমাদের মিওসিস। নাম্বার 3 এর নামটাকে কি বলবো বলো এখানে, নাম্বার 3 এর নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মিওসিস। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার দেখো, আমাদের যদি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিসের কথা আমি দেখেছি, তাহলে মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে অ্যামাইটোসিসটা আমাদের কোথায় কোথায় দেখা যায়। তাহলে অ্যামাইটোসিসটা আমাদের দেখা যায় হচ্ছে কোথায় না, একটা হচ্ছে আমাদের কিসে, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা। তাহলে কোথায় কোথায় দেখা যায় বলো? একটা জিনিসের নামটাকে কি বলে, ব্যাকটেরিয়াতে। নাম্বার 2 এর নামটাকে বলবো ইস্টে। নাম্বার 3 এর নামটাকে কি বলবো, নাম্বার 3 এর নামটাকে বলবো অ্যামিবাতে। নাম্বার 4 এর নামটাকে আমরা বলবো কি, নাম্বার 4 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের তরুণ আস্তিতে দেখা যায়। ক্লিয়ার হয়েছে? এটা কি যায়, অ্যামাইটোসিস। যদি আমাদের মাইটোসিসের কথা আসে, তার মানে মাইটোসিসের ক্ষেত্রে আমাদের 1 নম্বর কোথায় পাওয়া যায়, 1 নম্বর পাওয়া যায় হচ্ছে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষে। আদর্শ কোথায়, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষে, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 2 এর নামটা কি,
নাম্বার 2 এর নামটা হচ্ছে আমাদের জনন গ্রন্থিতে। আমাদের কোথায় না আমাদের যে জনন গ্রন্থি আছে জনন গ্রন্থিতে। নাম্বার 3 কি আছে? নাম্বার 3 হচ্ছে উদ্ভিদ দেহের, যদি দেখেছি উদ্ভিদ দেহের হচ্ছে আমাদের ভাজক কলাতে। উদ্ভিদ দেহ হচ্ছে কি আছে বলো? উদ্ভিদ দেহ আমাদের ভাজক কলাতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা গেল। তাহলে আমাদের এখান থেকে যদি হিসাব করেছি, তাহলে কি হিসাব করব? না হিসাব করব যে এটাই, যে আমাদের অ্যামাইটোসিস কোথায় পাওয়া যায়, মাইটোসিস কোথায় পাওয়া যায়। মাথায় রাখবে যে আমাদের যে মাইটোসিস আছে, এই মাইটোসিসের কোষ বিভাজনকে আমাদের কি বলা হয়? মাইটোসিসের কোষ বিভাজনকে সমবিভাজন বলে। মাইটোসিসের কোষ বিভাজনকে কি বলা হয়? মাইটোসিসের কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার কি চলে আসছে? মিওসিস। মিওসিসের কথা কি বলবো আমাদের এখান থেকে? না মিওসিসের কথার ক্ষেত্রে আমি এটা বলবো হচ্ছে কি, যে এটি হচ্ছে আমাদের যদি দেখানো হয় যে ঘটনাস্থল, তাহলে মাথায় রাখো কি, যে আমাদের জনন মাতৃকোষে দেখা যায়। এটি মেনলি আমাদের কোথায় দেখা যায়? মেনলি হচ্ছে আমাদের দেখা যায় হচ্ছে জনন মাতৃকোষে দেখা যায়। এবং এছাড়াও আমাদের সপুষ্পক উদ্ভিদে পরাগরেণু উৎপাদনের সময়, অপুষ্পক উদ্ভিদের রেণু মাতৃকোষের সময়, এই দুটো ক্ষেত্রে আমাদের দেখা যায়। তাহলে সপুষ্পক উদ্ভিদের যদি আমাদের কথা আসে, তাহলে আমাদের কখন হবে না, প্রথম যেটা হবে আমাদের কি বলবো এখান থেকে, না পরাগরেণু উৎপাদনের সময়। এটাকে কি বলবো আমাদের বলো? পরাগরেণু উৎপাদনের সময়। পরাগরেণু উৎপাদন, পরাগরেণু উৎপাদনের সময়। নাম্বার 2 যদি বলেছে এখান থেকে, নাম্বার 2 যদি বলেছে অপুষ্পক। অপুষ্পকের ক্ষেত্রে কি বলবো আমাদের? অপুষ্পকের ক্ষেত্রে আমাদের যদি দেখেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখবে কি, যে এটা হচ্ছে রেণু মাতৃকোষের উৎপাদনের সময়। মানে রেণু মাতৃকোষ থেকে, দেখো রেণু মাতৃকোষ থেকে রেণু উৎপাদনের সময়, থেকে কি উৎপাদনের সময়? রেণু উৎপাদনের সময়। উৎপাদনের সময় কি হচ্ছে না আমাদের এই মিওসিস কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, এবং এই যে মিওসিস কোষ বিভাজন আছে, এই মিওসিস কোষ বিভাজনের অপর নাম হলো কি আমাদের? মিওসিস কোষ বিভাজনের অপর নাম হলো আমাদের হ্রাস বিভাজন। তাহলে আমাকে যদি কোনো সময় পরীক্ষাতে প্রশ্ন আসে হ্রাস বিভাজন কাকে বলে, তাহলে কি উত্তর দেব? না তাহলে উত্তর দেব হচ্ছে কি, আমাদের হ্রাস বিভাজন বলে হচ্ছে কাকে? না মিওসিস কোষ বিভাজনকে আমাদের বলে হচ্ছে কি, মিওসিস কোষ বিভাজন বলে হচ্ছে কি বলো আমাদের ক্ষেত্রে? একে আমাদের হ্রাস বিভাজন বলে। তাহলে চলো তোমাদের জন্য কিছু কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন নিয়ে এসেছি। সেই অবজেক্টিভ টাইপ কোশ্চেন গুলোকে আজকে একটু সলভ আউট করি। চলো প্রথম কোশ্চেন, হু প্রপোজ দ্য সেল থিওরি? অর্থাৎ কে প্রথম কোষ তত্ত্ব প্রস্তাব দিয়েছিলেন? অপশন এ রবার্ট হুক, অপশন বি স্লাইডেন অ্যান্ড সোয়ান। প্রত্যেকে কমেন্ট করে উত্তর জানাবে। ঠিক আছে, নাম্বার 2 অ্যান্টন ভ্যান লিয়েনহক, অপশন ডি রিচার্ড ভিরচো। কে উত্তর হবে বলো? কোষ তত্ত্ব, তাহলে কোশ্চেনটা কি বলেছে এখান থেকে, যে হু প্রপোজড দ্য সেল থিওরি? কি বলেছে? হু প্রপোজড দ্য সেল থিওরি। দুজন বলছো বি, আর কেউ কিছু? আর কেউ কিছু বলো? তাহলে আমাদের এক্ষেত্রে যদি বলা হয়েছে কি, যে আমাদের কোষ তত্ত্ব আবিষ্কার করেছিল, কোষ তত্ত্ব বা কোষবাদ, ভালো করে বলো, ভালো করে বলো, যদি আসতো কোষ আবিষ্কার করেছিল কে? রবার্ট হুক। কোষবাদ আবিষ্কার করেছিল কে? আমাদের স্লাইডেন এবং সোয়ান। তার মানে আমাদের এখানে বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার? না আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে বি, হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক হচ্ছে আমাদের কোষ আবিষ্কার করেছিলেন। সেই কোষটা কি কোষ? সেই কোষটা হচ্ছে আমাদের মৃত কোষ। সেই কোষটি কোথা থেকে আবিষ্কার করেছিলেন? না সেই কোষটি আমাদের কর্কের ছিপি থেকে আবিষ্কার করেছিলেন। যে কোষটি আমাদের কি করেছিলেন? না কর্কের ছিপি থেকে আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার হয়েছে এখানে? নেক্সট কোশ্চেন কি বলেছে? হুইচ অফ দি ফলোইং ইজ আ নট আ পার্ট অফ সেল থিওরি? তাহলে অল লিভিং অর্গানিজম আর মেড আপ অফ সেল,
1 নম্বর। নাম্বার 2, সেল আর দি বেসিক ইউনিট অফ লাইফ। সেল অ্যারাইজ ফ্রম দি নন লিভিং ম্যাটার। অপশন ডি, সেল অ্যারাইজ ফ্রম দি প্রি এক্সিস্টিং সেল। দেখো এখানে ভাবছো যে ইংরেজিতে লেখা আছে, ইংরেজি লেখা আছে, বাংলা কোথায় গেল স্যার? ইংরেজিতে যদি এখন থেকে না পড়ো, কোনো কোনো সময় পরীক্ষার হলে ইংরেজি টার্ম দিয়ে দিলে কিন্তু বিরাট অসুবিধার মধ্যে পড়বে। তাই জন্যই আমার যেটা দরকার, এখন থেকে আস্তে আস্তে পড়তে হবে। তাহলে এখানে বলো, নিম্নলিখিত কোনটি কোষ তত্ত্বের অংশ নয়? বলো, জানা আছে? তাহলে এখান থেকে কি হচ্ছে, সেলস অ্যারাইভ ফ্রম নন লিভিং ম্যাটার, এটা আমাদের কোষতত্ত্বের অংশ নয়। দেখো আমাদের লাইফ লিভিং অর্গানিজম থেকে তৈরি হয়, তুমি জীবন্ত আছে বলেই তোমার কোষ বাড়ে। এদের বেসিক ইউনিট অফ লাইফ আমরা প্রথম লাইনেই বলেছিলাম যে জীবের গঠনগত কার্যগত এককের নামটা কি? জীবের গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের কোষ। এবং সেল অ্যারাইভ দ্য প্রি এক্সিস্টিং সেল, সে তো অবশ্যই। আমাদের যদি প্রি এক্সিস্টিং সেল না থাকে তাহলে আমরা কিভাবে করব? হলো কোশ্চেন নম্বর 3, হু অ্যাডেড দ্য স্টেটমেন্ট অল সেল কামস দ্য প্রি এক্সিস্টিং সেল? তার মানে এখান থেকে কি বলেছে, এখান থেকে কে বলেছে না, হু অ্যাডেড দ্য স্টেটমেন্ট অল সেলস কাম ফ্রম দি প্রি এক্সিস্টিং সেল? তার মানে এখানে কি বলবে, এখান থেকে কি বলবে, যে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে রুডলফ ভির্চো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কে রাইট অ্যান্সার? না, আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সারের যে নামটা আছে, রাইট অ্যান্সারের নামটা হচ্ছে কি, রুডলফ ভির্চো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 4, কি বলেছে এখান থেকে? না, কোশ্চেন নম্বর 4 হচ্ছে আমাদের বলেছে নিম্নলিখিত কোনটি কোষতত্ত্ব অনুসরণ করে না? অপশন এ প্লান্ট, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি ভাইরাস এনিমেল, অপশন ডি ভাইরাস। তাহলে কোষ তত্ত্ব অনুসরণ করে না, কে করে না? না, এখানে দুজন করে না, ব্যাকটেরিয়া বা ভাইরাস। যদি বলেছো দুজনাই করে না, এইভাবে তুমি বলতে পারো। ওকে, চলো। হু ডিসকভার দ্য সেল ফার্স্ট টাইম? দেখো একটু আগে যেই জিনিসটা তোমাকে আমি বলছিলাম, একটু আগে যেই জিনিসটা আমি তোমাকে বলছিলাম বা তোমার সঙ্গে আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম? যে কোষকে আবিষ্কার করেছেন। তাহলে কোষ আবিষ্কার করেছেন কে? রবার্ট হু কোষ আবিষ্কার করেছেন। আর প্রথম যে কোশ্চেনটা ছিল, কোষবাদ বা কোষ তত্ত্বকে আবিষ্কার করেছেন, সেই উত্তরটা কি হবে? না, কোষবাদ বা কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন হচ্ছেন আমাদের স্লেইডেন এবং সোয়ান। কোষবাদ আবিষ্কার করেছেন হচ্ছেন আমাদের স্লেইডেন এবং সোয়ান। চলো, হু when the cell theory is proposed, অর্থাৎ আমাদের কোষ তত্ত্ব কবে প্রস্তাব করা হয়েছিল? অপশন এ 1831 সালে, অপশন বি 1838-1839 সালে, অপশন সি 1855 সালে, অপশন ডি 1665 সালে। অপশন ডি 1665 সালে। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? তোমরা প্রত্যেকে জানো যে আমাদের সেল থিওরি বা কোষ তত্ত্ব প্রস্তাব করা হয়েছিল কবে? না, করা হয়েছিল 1665 সালে। 1665 সালে কি হয়েছিল? এটা করা হয়েছিল। কোশ্চেন নম্বর 6, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ অ্যাজ পার সেল থিওরি? অর্থাৎ কোষ তত্ত্ব অনুযায়ী জীবনের মৌলিক একক কি? অপশানে টিস্যু মানে কলা, আমি এগুলোর বাংলাও লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। কলা, অর্গ্যান মানে হলো অঙ্গ, সেল মানে হলো কোষ, আর অর্গান সিস্টেম মানে হয়ে গেল তন্ত্র। মানে তোমার দেহে কোষ আছে, সেই কোষগুলো একত্রিত হলে যেটা হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের কলা। সেই কলাগুলোকে যদি অ্যাড হয়ে যায় তাহলে সেই জিনিসটাকে আমাদের কি বলে? অঙ্গ। সেই অঙ্গগুলো যদি অ্যাড হয়ে যায় সেই জিনিসটাকে কি বলে? তন্ত্র। তাহলে আমাদের যদি ফান্ডামেন্টাল অর বেসিক এই কথাটিকে আমি জানতে চেয়েছি, তাহলে আমি যেটা পাবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? কোষ, অর্থাৎ সেল ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নম্বর 8, কি বলেছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাকে বলেছে কি, দ্য টার্ম সেল ওয়াজ ফার্স্ট ইউজড বাই, অর্থাৎ কি,
সেল শব্দটি প্রথম কে ইউজ করেছেন? না স্যার, যে আবিষ্কার করেছেন তিনি ইউজ করবেন, সোজা সবটা কথা। তাহলে রবার্ট হুক ইজ দ্য রাইট অ্যান্সার। সেল শব্দটি প্রথম আবিষ্কার করেছেন কে? রবার্ট হুক। সেল শব্দটি কে আবিষ্কার করেছেন? না, রবার্ট হুক আবিষ্কার করেছেন। তাহলে দেখো, এর পরেও তোমাদের কিছু কিছু কোশ্চেন আছে, যেই কোশ্চেন গুলোকে তোমাদেরকে পরের দিন করাবো। আর আজকে তোমাদেরকে যেটুকু যা পড়ানো হলো, কি পড়ানো হলো? না, পড়ানো হলো বলতে আমাদের কোষ কাকে বলে, কোষের বৃত্তান্ত কি, এবং আমাদের এই কোষের বৃত্তান্তর পরবর্তীতে কোষ, তোমার দেহে ইউক্যারিওটিক কোষ আছে, আমার দেহে ইউক্যারিওটিক কোষ আছে। এই ইউক্যারিওটিক কোষকে যদি আমি দেখেছি, ভালো মতন ভাবে দেখেছি, তবে তার ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের কয় ভাগে কি ভাগ করা যায়, ভাগের পার্ট কি, এবং প্রত্যেকটা কত পার্সেন্ট হারে থাকছে, এই টোটাল জিনিসটাকে নিয়ে আলোচনা করা হলো। এবং কোষ বিভাজন যেটা আছে, সেই কোষ বিভাজনের অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিসের শুধুমাত্র অবস্থান সম্পর্কে তোমাদেরকে জানানো হলো। এছাড়াও তোমাদের কোষ চক্র, তোমাদের কোষ বিভাজনের কেন সমবিভাজন বলা হয়, কেন হ্রাস বিভাজন বলা হয়, মিওসিসের মধ্যে এক্সট্রা বেনিফিট কি আছে যেটা অন্যদের মধ্যে নেই, এবং কোষ চক্রের কোন দশাকে কি বলে, তাদের কাজ কি, ইত্যাদি প্রভৃতি যেই জিনিসগুলি আছে, সেই জিনিসগুলি আমরা আমাদের যে পরবর্তী নেক্সট ক্লাস, সেই পরবর্তী নেক্সট ক্লাস থেকে পড়বো। তার আগে তোমরা প্রত্যেকে বলো যে তোমরা যেটুকু যা পড়ানো হলো সেটা বুঝতে পেরেছো কি পারোনি, একটুখানি আমাকে বলো। প্রত্যেকে খাতায় নোট করবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে খুব সুন্দর, থ্যাংক ইউ আরিফ, হ্যাঁ, আচ্ছা পিয়ালি, আচ্ছা চলো, পিয়ালি প্রিয়াঙ্কি, দেখো প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে এরকম কিন্তু অবজেক্টিভ টাইপ কিছু কোশ্চেন থাকবে, যেই অবজেক্টিভ টাইপ কোশ্চেন গুলি তোমাদের কিন্তু এক্সাম রিলেভেন্ট, এক্সাম রিলেভেন্ট অর্থাৎ শুধুমাত্র পড়া নয়, পড়ার পাশাপাশি তুমি কতটা বুঝলে কতটা বুঝলে না, তার টোটাল অ্যানালিসিসটা হচ্ছে এখানে। তার টোটাল অ্যানালিসিসটা কোথায় হচ্ছে? তার টোটাল অ্যানালিসিসটা হচ্ছে এখানে। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে তোমরা একটুখানি প্রত্যেকে যতজন আছো, মোটামুটি এখন খুব 56 জন ছেলে মেয়ে আছো এখানে, 56 জন ছেলে মেয়ের মধ্যে একটুখানি ওয়েট করে যাও। স্যার তোমাদের সঙ্গে হয়তো 2 মিনিট 2 মিনিট 4 মিনিট কথা বলবেন, তারপরে তোমরা যে যার মতো লেপ নিতে পারো। আকাশ মহাপাত্র, থ্যাংক ইউ আকাশ, তোমাকেও। ঠিক আছে, একটু ওয়েট করে যাও প্রত্যেকে। স্যার কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে ওকে গেছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ। স্যার। হ্যাঁ। আমি একটু তোমাদের গ্রুপে আমাদের একটা পোস্টের লিংক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। মানে জাস্ট এই যে যেমনটা তোমরা করো, মানে এই যে গতকালও শেয়ার করেছিলাম, আজ অন্য একটা এক্সামের পোস্ট, মানে গতকাল শেয়ার করেছিলাম নেটের জন্য, আজ টেটের জন্য একটা পোস্ট শেয়ার করছে। একটু যদি একটা দুটো, আমি যাতে সময় নষ্ট না হয় তার জন্য সমস্ত কিছু একবারই করে রেখে দিচ্ছি, 2 মিনিটের বেশি সময় নেব না একদম তোমাদের থেকে। সেকেন্ড পেজে কোড রয়েছে, তোমরা জানো, গতকাল যারা ছিলে তারা এই ব্যাপারগুলো বুঝতে পারছো। আমি একটু তোমাদের এর থেকে চাইছি যে তোমাদের দিক থেকে একটু ফিডব্যাক আসে, তাহলে এই পোস্টগুলো একটু রিচ পাওয়া যায়, এই আর কোনো কিছু না। আমি দেখো তোমাদের একটু গ্রুপে পাঠিয়ে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। এটা তোমার টেটের জন্য, দুটোই টেটের পোস্ট, মানে টেট বলতে যে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট যেগুলো হয় না, এরকম। হয়তো তুমি বা তোমরা অনেকেই পরীক্ষাগুলো দাও না, কিন্তু তোমাদের দিক থেকে যদি কিছু ফিডব্যাক ওখানে পাওয়া যায়, এই পোস্টগুলো তো একটু রিচ করবে, আরো কয়েকজনের কাছে পৌঁছাবে, এই আর কি। দেখো তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দিয়েছি, আমি তোমাদের গ্রুপে করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো।
একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপে আমি একটা লিঙ্ক শেয়ার করলাম, মানে দুটো লিঙ্ক শেয়ার করেছি। আমি বলবো পারলে একই দুটো জায়গাতে শেয়ার করে দিতে পারো, মানে তোমার একই ফিডব্যাক দুটো লিঙ্কে শেয়ার করে দিতে পারো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। সুজয় মালিক, থ্যাংক ইউ ভাই। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। আমি 2 মিনিটের বেশি টাইম নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। প্রতিমা সাউ, থ্যাংক ইউ প্রতিমা লেখার জন্য। একটু যদি একই মানে সেম ফিডব্যাক তুমি যদি দুটো লিঙ্কে গিয়ে একটু পেস্ট করে দাও, মানে আলাদা করে আমি বলছি না যে লেখো, দুটো লিঙ্কে একই রকম ফিডব্যাক করে দিতে পারো। দুটো পোস্টে একটু রিচ পাবে, এই যা তোমাদের হাত ধরে রিচ পাবে। তিথি নন্দী, থ্যাংক ইউ তিথি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক আর দুটো পোস্টে একটু শেয়ার করে দিও, দুটো পোস্টে একটু শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। মনীষা, থ্যাংক ইউ মনীষা, এত বড় করে বা এত সুন্দর করে লেখার জন্য। মনীষা থ্যাংক ইউ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। রক্ষিত কুন্ডু, থ্যাংক ইউ ভাই। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, মানে তোমাদের হাত ধরে তাহলে হয়তো এই পোস্ট গুলো একটু রিচ পাবে, আর কোনো কিছু না, হয়তো আরো কয়েকজনের কাছে পৌঁছাতে পারবে। এই যে তুমি সেম ফিডব্যাক একই মানে দুটো লিঙ্কেই পাঠাতে পারো। আমি বলবো যে দুটো লিঙ্কে দুটো আলাদা আলাদা করে লেখার দরকার নেই, তোমার সময় নষ্ট হবে। একই ফিডব্যাক জাস্ট একটা জায়গায় একটু ভালো করে লেখো বা বড় করে লেখো, সেটাকে দুটো জায়গাতে পেস্ট করে দিও। এটা যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। সৌমজিৎ, থ্যাংক ইউ ভাই। রিয়া জানা, থ্যাংক ইউ সো মাচ রিয়া। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। আমি কোডে চলে আসছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করে দেওয়া আছে। দেবজানি, তাই তো? থ্যাংক ইউ দেবজানি এত সুন্দর করে লেখার জন্য। রাজদীপ সরকার, অসংখ্য ধন্যবাদ ভাই রাজদীপ, এত সুন্দর করে এত বড় করে লেখার জন্য। রাজদীপ অসংখ্য ধন্যবাদ ভাই। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে মানে লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছি। আরিফ মোহাম্মদ, অসংখ্য ধন্যবাদ ভাই আরিফ, এত সুন্দর করে লেখার জন্য। আরিফ মোহাম্মদ, থ্যাংক ইউ ভাই। আমি কোডে চলে গেলাম। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি বলবো যে একই ফিডব্যাক একই তুমি দুটো জায়গাতে শেয়ার করে দিতে পারো, দুটো জায়গাতে শেয়ার করে দিতে পারো। আমি কোডে চলে গেলাম। আর নেক্সট এটা বলার, আগামীকাল স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে। আবারও বলছি, আমাদের 20 নম্বরের যে পার্ট রয়েছে, চারটে পার্টের মধ্যে একটা পার্ট 25 নম্বরের সায়েন্স, দ্বিতীয় পার্ট 20 নম্বরের অঙ্ক, দ্বিতীয় পার্ট 30 নম্বরের হচ্ছে তোমার রয়েছে কি বলে রিজনিং, আর 20 নম্বরের একটা পার্ট রয়েছে তোমার কি বলে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে পার্টটা রয়েছে। এই জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এ 20 নম্বর থাকবে বা 20টা কোশ্চেন থাকবে, যার মধ্যে সিংহভাগ বেশিরভাগ, আমি আবারও বলছি, আমি 12+ বলে দিচ্ছি। কালকে যখন স্যার ক্লাস নেবেন, আমার মনে হয় যে স্যার যখন দেখাবেন দেখবে ম্যাক্সিমামটা 12+ না, ওটা দেখবে 16-17+ হয়ে গেছে, যে শুধুমাত্র জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে হিস্ট্রি জিওগ্রাফি তুলনামূলক অনেক কমিয়ে দিয়েছে রেল, মানে হিস্ট্রি জিওগ্রাফি মিলে 3-4টে কোশ্চেন করছে, পলিটি থেকে একটা কোশ্চেন করছে বা ইকোনমিক্স থেকে একটা কোশ্চেন করছে, বাকি সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে থেকে চলে আসছে। যাই হোক, তো আগামীকাল সেই ক্লাস থাকবে। আমি জাস্ট 2 মিনিট আগামীকালকে ক্লাস নিয়ে বলে দিই যে আগামীকাল ক্লাসে যেটা হবে, মানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দিনে দাঁড়িয়ে সোর্সের অভাব নেই। মানে তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, মানে তোমার কাছে সমস্ত রকমের সোর্স রয়েছে, যে কোথা থেকে কিভাবে কি পাবে না পাবে, ঠিক বলছি তো? কিন্তু যেগুলো কালকের ক্লাসে একান্তভাবে পাবে তোমরা, ঠিক আছে,
সেটা আমি তোমাদেরকে বলে রাখি। নাম্বার ওয়ান, যে ধরো প্রথম হচ্ছে কতটা জেনুইন বা অথেন্টিক। কারণ আমরা যদি এখন ধরো এই মুহূর্তে নোবেল প্রাইজ বা ওমেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যাই বলো না কেন, তুমি সার্চ করলে সবকিছু পেয়ে যাবে, সবকিছু। তার মধ্যে যেটা পার্থক্য, যে সব জায়গায় জেনুইন বা অথেন্টিক পাবে না। তো এই একটা জায়গা যে হ্যাঁ তোমাকে জেনুইন বা অথেন্টিক এটা দিয়ে দেওয়া হবে। নাম্বার ওয়ান, দেখো ভাই, যদি মনে হচ্ছে খুব অসুবিধা রয়েছে তুমি বেরিয়ে যাও, আমি বারণ করবো না, বেরিয়ে যাও। আমি বলেছিলাম যে 1.5 ঘন্টা ক্লাস, তাহলে কতক্ষণ হচ্ছে, 8টা থেকে 9:30, তাহলে বলেছিলাম 2 মিনিট সময় নেব। এখন 9:32 বাজে। আবারও বলছি, যদি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে সিম্পলি বেরিয়ে যাবে। আমি ভদ্রভাবে কথা বলছি মানে তুমি যে কোনো রকম ভাবে যা কিছু বলতে পারো সেটা নয়। আমি আমার টোনে কথা বললে তোমার ভালো লাগবে না। ফ্রি ক্লাস মানে এই না যে তার 12টা বাজে ছেড়ে দেবে। প্লিজ, আমি যেন আমার টোনে কথা বলা পছন্দ করি না। আমি আমার টোনে কথা বললে তোমার ভালো লাগবে না, পোষাচ্ছে না, সোজা বেরিয়ে যাও। আর যদি মনে হচ্ছে না বেরোতে পারছো না, আমি বের করে দিচ্ছি। আমি এই কাজগুলো খুব সুন্দর করতে পারি। ভালো লাগছে এই টোনে কথা বলতে? এই টোনে কথা শুনতে ভালো লাগছে? পোষাচ্ছে না, বেরিয়ে যাও না। কে বারণ করেছে? ধরে রেখে দিয়েছি। বেরো না, ওয়েট করছি, বেরো, বেরো। ভালো লাগছে এই টোনে কথা বলছি যখন? ভদ্রতাকে দুর্বলতা মনে করো? ভদ্রভাবে কথা বলছি মানে দুর্বলতা মনে করো? ভালোভাবে বলছি, পোষাচ্ছে না সেগুলোকে না? বেরো বলছি তো। আমি আবার বলছি, আমি আমার কথাগুলো শেষ করব। 48 দেখানো রয়েছে তো, 48-এর জায়গায় 8 জন পড়ে থাকলে আমি তাদের জন্য থাকবো। আমার লোক দেখানোর ব্যাপার নেই, আমার কোনো হারানোর ভয় নেই। প্লিজ দয়া করে, প্লিজ দয়া করে ফার্দার আমাকে জ্ঞান দিতে আসবে না। প্রথম কথা, আমি বিনা পয়সায় জ্ঞান নিই না। দ্বিতীয় কথা, আমি সবার থেকে জ্ঞান নিই না। অনেকটা ম্যাচুরিটির মধ্যে চলে এসছে, অনেকটা বয়স হয়েছে। ফার্দার এই টাইপের ভুলগুলো করবে না। মার্কেটে প্রচুর মহামানব রয়েছে, তাদেরকে জ্ঞান দেবে। আমাকে এটা যেন এর পরবর্তীতে রিপিট না করতে হয়। নেক্সট যেটা বলছিলাম, যে প্রথম কথা, এগুলো একদম জেনুইন বা অথেন্টিক পাবে। 2 নম্বর, যেটা তুমি একদমই পাবে না, ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতে একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতে একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আর অন্য কোনো সোর্স নেই যেখান থেকে তুমি একসঙ্গে দুটো ভাষাতে পাবে। তৃতীয় যেটা, যে সেটাও তুমি সবসময় পাবে না বা সব জায়গায় পাবে। ধরো আমি নোবেল প্রাইজ নিয়ে যদি বলি, তোমার কাছে সোর্সের অভাব নেই। নোবেল প্রাইজ নভেম্বর বা ডিসেম্বরে বেরিয়েছে, ডিসেম্বরের একদম শুরুতে। তো নোবেল প্রাইজের যে ব্যাপারগুলো রয়েছে, তুমি যদি চাও এখনই বের করে দেবে সব, কোন সাবজেক্টে কে কি পেয়েছে, কোন দেশ থেকে পেয়েছে, বা কোন বিষয়ের জন্য পেয়েছে, কোন টপিকের জন্য পেয়েছে, সবকিছু বের করে দেবে। কিন্তু একই সাথে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় নোবেল প্রাইজ কত সাল থেকে শুরু, কোন দেশ থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়, কতগুলো বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়, নতুন মানে মনে রাখবে, আমাদের এই মুহূর্তে যতগুলো বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হয় সেটা শুরুতে ছিল না। নতুন করে যেমন বেশ কিছু যোগ হয়েছে, যেমন তার মধ্যে অর্থনীতি একটা। আমি যদি নই, আমি ভুল বলতে পারি, হয়তো এই কথাগুলো যা বলছি, আমি এই সাবজেক্টের এক্সপার্ট নই। আগামীকাল যিনি থাকবেন তিনি এই যে ব্যাপারগুলো আরো ডিটেলস আরো ভালোভাবে বলতে পারবেন। তো এরকম ব্যাপার। এবং নোবেল প্রাইজ পার্টিকুলার একটা জায়গা থেকে দেওয়া হয় না, বিশ্বের দুটো জায়গা থেকে দেওয়া হয়। তো এইগুলো তুমি ডেফিনেটলি পাবে, তোমাকে বারবার সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে, তবে তুমি পাবে। কিন্তু কালকে যেটা হবে, সম্পূর্ণ একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। মানে আমি ধরো যদি বলি স্ট্র্যাটেজিকের মধ্যে, ধরো আমি যদি জিজ্ঞাসা করি উপরাষ্ট্রপতি, একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে, পুরো চার্টের আকার। এমন নয় যে তোমাকে লাইন বাই লাইন পড়ে একদম ইতিহাসের মতো বা গরুর রচনার মতো লিখে দিয়েছে, একদম না। পুরো চার্টের মধ্যে থাকবে যে প্রথম দ্বিতীয় কে, মানে পুরো র্যাঙ্ক ওয়াইজ, নাম কি, কোন পার্টি থেকে বিলং করেন, মানে ডিউরেশন, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি ছিলেন, উপপ্রধানমন্ত্রী ছিলেন, প্রথম মহিলা, বিভিন্ন রকম, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা রাষ্ট্রপতি, প্রথম মহিলা পাইলট, সমস্ত কিছু, যেগুলো থেকে আমাদের জেনুইন কোশ্চেন আসে প্রতি বছর। এছাড়া বিভিন্ন টপিক, রামসার সাইট, বিভিন্ন যে উৎসব, বিভিন্ন যে মন্দির মসজিদ গুলো রয়েছে যেগুলোতে আমাদের রেগুলার বেসিসে কোশ্চেন করে, সমস্ত কিছু আগামীকাল এক জায়গায় দেখতে পাবে। আবার বলছি, এরকম অনেকগুলো টপিক রয়েছে, এমন নয় যে আগামীকাল ক্লাসে সব টপিক কভার করতে পারবে। 1.5 ঘন্টা ক্লাসে সেটা সম্ভব না। তো আগামীকাল এইগুলো পুরো ডিটেলসে থাকবে, দেখলে বুঝতে পারবে।
ক্লাস কেমন হবে না হবে সে তো আমি আগামীকাল তোমার থেকে জানবো বা শুনে নেবো, কিন্তু আমি তোমাকে বলে রাখছি আগামীকাল যে পিডিএফ নোটস বা যেটা, সেটা তোমার কাছে অ্যাসেট মনে হবে। আবার বলছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস সবার কাছে যাবেই যারা সিক্রেট কোড শেয়ার করছো। আমি তো অনলাইন লাইভ রেকর্ড অবস্থায় বলছি, একদিনের জায়গায় দুদিন লেট হতে পারে, কিন্তু তোমার কাছে যাবেই, এতটা অ্যাসিওর করছে তোমাকে। যারা সিক্রেট কোড সঠিক পাঠাচ্ছ তাদের পুরো ডেটা আমার কাছে আছে, তোমার কাছে যাবেই। তাই এই নিয়ে বিন্দু মাত্র বিচলিত হওয়ার কোনো দরকার নেই, শুধু একটু ধৈর্য রাখো, দেখবে তোমার কাছে সবকিছু পৌঁছে গেছে। কারণ তুমি সিক্রেট কোড পাঠাচ্ছ গুলো আমাদের কাছে স্টোর রয়েছে, সেই ডেটাগুলো আমাদের কাছে থেকে যাচ্ছে, কোনো কিছু নষ্ট হচ্ছে না। তাই একটু ধৈর্য রাখো, একটু অপেক্ষা করো। নেক্সট যেটা বলা, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি পাঠাবে না। ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না। গতকাল ইমেজ পাঠিয়েছিলে, তাদের কাছে দেখো যায়নি। তাই বারবার বলছি, ইমেজ পাঠাবে না, ইমেজ পাঠাবে না। নেক্সট যেটা বলার, যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টে যাবে, সিক্রেট কোড প্রতিবার পাল্টে যাবে। কোডটা হচ্ছে এটা, মাই ইয়ার 2026, মাই ইয়ার 2026, এটা হচ্ছে সিক্রেট কোড। শুধু এইটুকু টাইপ করবে, আর কিচ্ছু লিখবে না, শুধু এইটুকু টাইপ করবে। এই নাম্বারটা গতকাল যারা সিক্রেট কোড শেয়ার করেছিল তারা এই নাম্বারটার সাথে আগেই পরিচিত রয়েছে। সেম নাম্বার গতকাল যেটা ছিল, আজকের নাম্বারটা একই নাম্বার, 6291515880। এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে সিক্রেট কোড পাঠালে তোমার কাছে যাবে না। আমি মেসেজ মানে অন্য নাম্বারে পাঠিয়েছো, আমি চেক করব, সিন করব, আমি কিন্তু পাঠাতে পারবো না। ম্যানুয়ালি আমি কাউকে পাঠাতে পারবো না, যা কিছু আমাদের সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে। আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা আমার লিমিটেশন। আমি কোনোভাবে কিন্তু অন্য কোনো নাম্বারে পাঠালে তোমার কাছে যাবে না, অন্য কোনো ভাবে কিন্তু পাঠালে যাবে না। শুধুমাত্র এটুকু টাইপ করে পাঠাও, অন্য কোনো কিছু পাঠাবে না, অন্য কোনো কিছু পাঠাবে না। দেখো, যদি স্ক্রিন দেখতে পাচ্ছ না সেক্ষেত্রে বলবো যে তোমার দিক থেকে কিন্তু অসুবিধা রয়েছে। আমি বলবো যে রিজয়েন করবে, মানে ধরো বা যেটা করবে আর কি, এইগুলো করলে দেখবে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ। নাম্বার ওয়ান, সবসময় তোমার ক্যাচ মেমোরি, মোবাইলের ক্যাচ মেমোরি ক্লিয়ার রাখবে। নাম্বার টু, মাঝে মাঝেই গুগল মিটটাকে উড়িয়ে দেবে, আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে বা ইনস্টল করে নেবে। কারণ ওটা উড়িয়ে দেবে আবার ইনস্টল করবে, কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে ওটাকে করবে। 3 নম্বর, ফোনে যে সমস্ত আপডেট গুলো পাঠায়, মানে তোমার যে কোম্পানিরই ফোন হোক না কেন, তারা দেখবে মাঝে মাঝে আপডেট পাঠায়, সেই আপডেট গুলোকে প্রতিনিয়ত করে রাখবে। এবং যেটা সব থেকে বড় কথা, আগেই বললাম যে ক্যাচ মেমোরিটাকে ক্লিয়ার রাখবে। তুমি ধরো যেখানে ক্লাস করছো, যে তুমি ঘরের ধরো উত্তর দিকের ঘরে, তোমার বাড়ির উত্তর দিকের ঘরে বসে ক্লাস করছো, তুমি তোমার লোকেশনটাকে চেঞ্জ করো, উত্তর দিকের ঘর থেকে বেরিয়ে এসে দক্ষিণ দিকের ঘরে এসে ক্লাস করে দেখো, জেনুইন রেজাল্ট পাবে, কিছু না কিছু পরিবর্তন হচ্ছে বুঝতে পারবে। ঠিক আছে, এই ফ্ল্যাকচুয়েশন করে হয়, আমার দিক থেকে সম্ভবত এরকম টাইপের হওয়ার ইয়ে নেই। কারণ এটা তোমাকে বুঝতে হবে, যদি প্রবলেম হয়, ধরো স্যার ক্লাস করাচ্ছিলেন বা এই মুহূর্তে আমি কথা বলছি, আমার কথাগুলো ধরো ব্রেক করছে, হতে পারে, এমন নয় যে আমার দিক থেকে নেটওয়ার্কের প্রবলেম হয় না, কিন্তু আমাদের একটা খুব হাই স্পিড ইন্টারনেট রয়েছে। তো সেটা আর কি বলতে চাইছি, যে ধরে নাও যে যদি প্রবলেম হয় তাহলে সবাই একসঙ্গে বলবে যে আমি দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না। কিন্তু যদি দেখো যে তুমি একা বলছো, বাকিরা কেউ বলছে না, তাহলে বুঝবে প্রবলেম একান্তই তোমার ব্যক্তিগত প্রবলেম। তুমি এই টাইপের সলিউশন গুলো করে দেখো, ফার্স্ট রেজাল্ট পাবে। ঠিক আছে, আমি আবারও বলছি, সবকিছু চলে যাবে তোমাদের কাছে, রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস সবকিছু চলে যাবে। পিডিএফ নোটস যেটা যাবে, আমি তোমাদেরকে বলে রাখি, স্যার যেরকমটা তোমাদের সামনে হাতে লিখে করালেন, এটা তোমার কাছে যাবে। প্লাস একই রকম একটা টাইপ প্রিন্টেড নোটস, যার মধ্যে বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে, সেই নোটসটাও চলে যাবে। এবং অবশ্যই কিছু এমসিকিউ কোশ্চেন যাবে। ঠিক এইভাবে যেরকম ভাবে তুমি দেখছো, এইভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে। প্রত্যেকটা ক্লাস তার বাংলা ইংলিশ দুটো ভাষাতে নোটস থাকবে। পিডিএফ নোটস তুমি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট বের করতে পারবে, এগুলোর ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। যদি এগুলো আমি পরে বলে দেবো, যেদিন অঙ্কের ক্লাস রয়েছে আমি নিজে থাকবো, সেদিন বলে দেবো। যদিও ম্যাথের ক্লাস এবং রিজনিং এর ক্লাস প্রথম দিন আমাকে দেখবে বা দেখেছো। তো আমি আবারও বলছি, ম্যাথ এবং রিজনিং এ আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি থাকবে, ম্যাথ এবং রিজনিং এ আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি থাকবে। আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, আবারও বলছি যে সমস্ত কিছু মিস করে যাবে। আর আমাদের এই সেশনের মধ্যে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, এই ক্লাসগুলো হয়নি, মানে রাখতে পারিনি আমরা,
কিন্তু আবারও বলছি সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে। আমাদের কোনো রকম জিকে খিচুড়ি বলে ক্লাস হবে না, ক্লাস হবে সাবজেক্ট ওয়াইজ, হিস্ট্রি ক্লাস, জিওগ্রাফি ক্লাস, পলিটি ক্লাস। কিন্তু আমি তোমাকে পলিটি পড়াবো কখনো ডব্লিউবিসিএস এর মতো না। আমি তোমাকে পলিটি ততটুকুই পড়াবো যতটুকু আমার রেলের জন্য দরকার, আমি তার বাইরে পড়াবো না। কিন্তু ধরো রেলের জন্য সায়েন্স যতটুকু গুরুত্ব আমি সেইভাবে পড়াবো তোমাকে। কারণ তুমি জেনে রেখো, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি আনসার করতে পারবে না। আর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কোশ্চেন যে ফরম্যাটেই করুক না কেন তুমি আনসার করে আসতে পারবে। যে আজকে ধরো কোর্স নিয়ে পড়াশোনা হচ্ছিল, সেটা যদি তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার থাকে, এরপর এখান থেকে যে ধরনেরই কোশ্চেন করুক না কেন তুমি করে আসতে পারবে। কিন্তু কেউ যদি ভাবো আমি বাজার চলতি কিছু এমসিকিউ আর পিডিএফ পড়ে উদ্ধার করে দেবো, তাহলে আর যাই হোক কোশ্চেন যেই ঘুরিয়ে দেবে তুমিও কিন্তু উল্টে যাবে, পারবে না করতে। আর পার্থক্যটা এইখান থেকেই শুরু হবে। জেনে রেখো যে সিট হচ্ছে 22,000, আমি খুব বাড়িয়ে বললাম 30,000 সিট। আর একটু আমাকে বলো তো কমেন্ট বক্সে যে কত ফর্ম ফিল আপ হতে পারে গ্রুপ ডিতে, যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসে পরীক্ষা হবে, এটা যদি কারো আইডিয়া থাকে কত ফর্ম ফিল আপ হতে পারে গ্রুপ ডিতে। এখনো ফর্ম ফিল আপ চলছে। আমি 13 তারিখের কাছাকাছি, 13 তারিখ রাত্রে বা 14 তারিখ নাগাদ আমি গ্রুপে পোস্ট প্রেফারেন্স দিয়ে দেবো। আমি বলবো 14 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবে। 14 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে। 20 লাখ, 15 লাখ, অ্যাভাব 1 crore, 2 কোটি, আর দেখি কার কি আসছে। আর মানে কত ফর্ম ফিল আপ হতে পারে অল ওভার ইন্ডিয়াতে, রেল গ্রুপ ডিতে কত ফর্ম ফিল আপ হতে পারে, রেল গ্রুপ ডিতে কত ফর্ম ফিল আপ হতে পারে, রেল গ্রুপ ডিতে কত ফর্ম ফিল আপ হতে পারে। আর কারো আইডিয়া নেই? ভাই আমাদের সারা ইন্ডিয়াতে মাধ্যমিক পাস 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত কতজন আছে? মাধ্যমিক পাস 33 বছর বয়স, আমি শুধু জেনারেলদের বলছি, এসসি এসটি দের ধরছি না। এসসি এসটি ধরলে 33 যোগ 5 38 বছর, ওবিসি ধরলে 33 যোগ 3 36 বছর। বাদ দাও, তুমি 33 বছর পর্যন্ত মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আমাদের অল ওভার ইন্ডিয়াতে কত আছে? কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? আবার বলছি, সর্বনিম্ন 2.5 থেকে 3 কোটি ফর্ম ফিল আপ হবে, 2.5 থেকে 3 কোটি ফর্ম ফিল আপ হবে। আমি বাদ দিয়ে দিলাম যে ফর্ম ফিল আপ করেছে 2.5-3 কোটি, চলো 1 কোটি ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে মানে পরীক্ষায় বসবে। 2.5-3 কোটি ফর্ম ফিল আপ হবে, জেনুইন মিলিয়ে নেবে। কারণ এগুলো রেল পাবলিশ করে যে কত ফর্ম ফিল আপ হয়েছে, এগুলো সব পাবলিশ করে। তো আমি ধরে নিচ্ছি আলটিমেট 1 কোটি ছেলে মেয়ে পরীক্ষায় বসবে। আর আমি ধরে নিচ্ছি 30,000 ভ্যাকান্সি। একবার তোমার মোবাইলে ক্যালকুলেটর বের করে একবার হিসাব করে দেখো যে একটা ভ্যাকান্সির জন্য কতগুলো হেড কাউন্ট হবে, একটা ভ্যাকান্সির জন্য কতগুলো হেড কাউন্ট হবে। একবার ক্যালকুলেশন করে দেখো, একবার ক্যালকুলেশন করে দেখো, দেখলে বুঝতে পারবে। করো। তাহলে একটা জিনিস মাথায় রেখে দিও যে আমাদের ইন্ডিয়াতে, বা আমি যদি ওয়েস্ট বেঙ্গলই ধরি, ছেলেমেয়ের অভাব নেই মাধ্যমিক পাস করা, ছেলেমেয়ের অভাব নেই। তাই তুমি এটা জেনে রেখে দিও যে তোমাকে, আমি তো বলছি 2.5 থেকে 3 কোটি ফর্ম ফিল আপ হবে, আমি বাড়িয়ে বলছি না। কারণ আমি বলে দিলাম 4 কোটি ফর্ম ফিল আপ হবে, তুমি দেখলে না 3.5 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, তখন তোমার মনে হলো না কি বলেছিল, কোনো আইডিয়া নেই। আমাদের সবসময় কি এক্সপেকটেশনে যদি কম থাকে তাহলে আমি খুব খুশি, মানে আমাদের আমাদের খুশি, আমরা কতটা হ্যাপি মেজারমেন্ট করি কিভাবে? এক্সপেকটেশন। আমার যে এক্সপেকটেশন তার থেকে যদি আমি বেশি কিছু পেয়ে যাই তাহলে আমি খুব হ্যাপি। কিন্তু আমার এক্সপেকটেশন থেকে আমি কম পেলাম, আমি ভেবেছিলাম পরীক্ষা দিয়ে আমি 80 পেয়ে যাব, কিন্তু দেখলাম 60 হয়ে গেছে, ব্যাস, তাহলে আমি অনেক দুঃখী। কিন্তু অনেকে 60 নম্বরই পেল না। কিন্তু ব্যাপারটা এরকম যে আমি ভেবেছিলাম 80 পাবো, ভুল বললাম, মানে আমি ভেবেছিলাম 80 পাবো, আমি দেখলাম 90 পেয়ে গেছে, তাহলে আমার খুশির মাত্রা আরো বেড়ে যাবে। আমি ভেবেছিলাম বাবা আমার জন্য একটা সাইকেল কিনে দেবে, ও মা দেখি বাবা বাইক কিনে নিয়ে এসছে, তাহলে খুব খুশি হবে, তাই না? এবার ব্যাপারটা এরকম, বাবা ভেবেছিলাম সাইকেল কিনে দেবে, সাইকেল কিনে দিয়েছে ঠিকই, কিন্তু একটা পুরনো অনেক দিনের পুরনো সেই দাদুওয়ালা সাইকেল গুলো নিয়ে এসছে।
তো তোমার এক্সপেকটেশন আরো নেমে যাবে। তো আমরা মেজারমেন্ট করি এইভাবে, খুশি। তো আমি সেজন্য বলছি 2.5-3 কোটি ফর্ম ফিল আপ, চলো এই বললাম 2-2.5 কোটি, 1 কোটি ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, বাকিরা পরীক্ষা বসেনি, ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা বসেনি, তাহলেও কত আসছে। আর আমি 22,000 ভ্যাকান্সি বাড়িয়ে আরো 8,000 করে দিয়েছি, আরো 8,000 বাড়িয়ে দিয়েছি, 30,000 বলছি ভ্যাকান্সি। তাহলে ভেবে দেখো। তা আবারও বলছি যে তুমি যদি ভাবো যে ওই বাজার চলতি বই আর কিছু এ পড়ে হয়ে যাবে, তাহলে আর যাই হোক তুমি মূর্খের স্বর্গে বাস করছো। রেলের পরীক্ষা তোমার জন্য না, এখনকে ছেড়ে দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করো। কারণ বাস্তব কথা বলা ভালো, আমি তোমাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য না, কিন্তু যেটা হতে চলেছে আমি সেটাই তোমাকে বলছি। গতকাল থেকে একই কথা বলে চলেছি। আবারও বলছি, তুমি যদি রেডি থাকো, মেন্টালি যদি প্রিপেয়ার হও, তাহলে পরিস্থিতি যেরকমই হোক না কেন, তোমার বাড়িতে ছাদ নেই, তুমি ঠিকঠাক মতো খেতে পাও না, পড়ার মতো জামা নেই, তারপরেও তুমি সবকিছু করতে পারবে। কিন্তু তোমার মেন্টাল প্রিপারেশনটা নেই, বাকি সবকিছু আছে, বই আছে, পড়ার জন্য সুন্দর ঘর আছে, গরম লাগলে এসি চালাতে পারছো, আনলিমিটেড স্কোপ রয়েছে, পড়াশোনা ক্লাস করা সবকিছু রয়েছে, তো তুমি কিচ্ছু করতে পারবে না। আবারও বলছি, এটাই এক এবং একমাত্র যে তুমি মেন্টালি কতটা প্রিপেয়ার। যদি এটা না হয়, তাহলে আর বাকি সব সোর্স তোমার কাছে ফালতু মনে হবে। এই ছোট্ট কথাটা যে বুঝতে পারছো না, তার জন্য আবারও বলছি অনেকটা দুঃখ তোমার জন্য রয়েছে, অনেকটা। সব থেকে বড় কথা যে এগুলোর জন্য একটা ভীষণভাবে পাগলামি দরকার হয়, ভীষণভাবে একটা উত্তেজনা উন্মাদনা দরকার হয়, যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখতেই পাই না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখাই যায় না। এটা ভীষণভাবে জরুরি, ভীষণভাবে জরুরি। একটু মনে করে দেখো না যে ছোটবেলা থেকে এই ব্যাপারগুলো তোমার মধ্যে অনেক কিছু ছিল, যে রাত্রিবেলা ঘুমাতে গেছো, সকালবেলা ওঠার জন্য ঘুম ভাঙছে ছোটবেলায়, যেটা হয়তো অনেকে আছে, হতে পারে কারোর সাথে মিলবে। মামার বাড়ি অনেক দূরে, হয়তো মামার বাড়ি 40-50 কিলোমিটার দূরে মামার বাড়ি, 6 মাস 1 বছরে একবার করে যেতে পারো মামার বাড়িতে, ঠিক আছে। আমি ছোটবেলার কথা বলছি। তো তখন ভাবো একবার যে ঠিক হয়েছে মামার বাড়ি যাব, 1 সপ্তাহ আগে থেকে নাচা শুরু হয়েছে, এই যাব ওই পড়বো, আগের দিন রাত্রে ভাবো, পরের দিন সকালবেলা তোমাকে ডেকে ঘুম ভাঙাতে হচ্ছে না। ঠিক বলছি তো? এই ব্যাপারগুলো খুব মিথ্যে কথা বলছি? এমন কেউ নেই এখানে যে যার সাথে এই কথাগুলোর মিল আছে। আজকে হয়তো আমরা অনেক বড় হয়ে গেছি, সেই মামার বাড়ির সেই ব্যাপারগুলো আর নেই, সেই দিদা দাদু সেই মামা তারা হয়তো অনেকে আর নেই, বা অনেকের হয়তো অনেকটা বয়স হয়ে গেছে, আলাদা কথা। কিন্তু সেই যে এগুলো, যে আমাদের বয়স তখন হয়তো 7-8 বছর, 9 বছর, 10 বছর, একটা অন্যরকম জগতে আমরা থাকতাম, এরকম কেউ নেই। মানে আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম টাইপের অনেক কিছু থাকতে পারে। কারোর মামার বাড়ি হতে পারে, কারোর পিসির বাড়ি হতে পারে, কারোর মাসির বাড়ি হতে পারে, বা অন্য কোনো ফরম্যাটে হতে পারে। তো এই জায়গাটা প্রথমে ফার্স্ট ফিরিয়ে নিয়ে এসো, বাকি সব ফালতু। যদি ওই জায়গাটা ঠিকঠাক করতে পারো, দেখবে তোমার কাছে সবকিছু আছে। কিছু না থাকলেও, তোমার কাছে পড়ার মতো বই নেই, তোমার একটা খাতা নেই ভালো করে লেখার, তারপরেও সবকিছু তোমার জোগাড় হয়ে যাবে। কিন্তু তোমার কাছে সবকিছু রয়েছে, কিন্তু তুমি মেন্টালি প্রিপেয়ার নও, তাহলে এই সমস্ত সোর্সের তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে। এই কথাটা বুঝতে যেন খুব লেট না হয়ে যায়, আমি বারবার এই জায়গাটাকে জোর দিচ্ছি। এটা দেখো না কে কি করছে, এ ভিডিও ছেড়ে দিয়েছে, 100 জন 500 জন পড়াচ্ছে, হেভি পড়িয়ে দিচ্ছে, বিরাট বিরাট অ্যাডভার্টাইজমেন্ট করছে, দেখো না ওগুলো, সবকিছু তোমার জন্য নয়। আবারও বলছি, লাইফ ইজ অল অ্যাবাউট রিজেকশন, নট অ্যাকসেপ্টেন্স। লাইফের বেশিরভাগটাই তোমাকে বাদ দিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাবো একবার তুমি কতগুলো জায়গায় ঘুরতে পেরেছো, সারা ভারতবর্ষ বাদ দিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতগুলো জেলার মধ্যে কতগুলো জেলায় তুমি আজ পর্যন্ত যেতে পেরেছো। আবার বলছি, লাইফ ইজ অল অ্যাবাউট রিজেকশন, নট অ্যাকসেপ্টেন্স। আমাদের তো এত এত খাবারের ভ্যারাইটি রয়েছে, কটা খাবার খেয়েছো এতদিন পর্যন্ত? ভেবে দেখেছো? এই এই ছোট্ট ছোট্ট কথাগুলো ভেবে দেখেছো? আবার বলছি, সবাই কে কি করছে, কি করছে, কোথায় করছে যেও না, যা কিছু খুব ঝকমক করছে, যা কিছু চকচক করছে, যা তোমাকে ইনস্ট্যান্ট আকর্ষণ করছে, তা তোমার জন্য সততই ক্ষতিকারক, চোখ বুঝে বলা যায়। অর্থাৎ কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই যা তোমাকে আকর্ষণ করছে, তা তোমার জন্য ক্ষতির কারণ। এই ছোট ছোট কথা বা এই জায়গাগুলো বুঝতে খুব টাইম যেন না লাগে। বাকি দায়িত্ব তোমার সবকিছু।
তবে ব্যাপারটা এরকম যে হয়তো এমন একটা জায়গায় এমন একটা ফরম্যাটে মনে পড়লো, আমার মুখটা হয়তো মনে নেই, তুমি তখন ফিল করতে পারলে যে হ্যাঁ আলটিমেট এই জায়গাগুলো বা এইগুলো করা সেই সময় ভুল হয়ে গেছে, যার জন্য আজ আমি এখনো পর্যন্ত পস্তাচ্ছি। তো এই জন্য বলছি, কারণ তুমি যে পথটাই হাঁটবার জন্য প্রিপারেশন নিচ্ছ, জুতো মোজা পরছো, রেডি হচ্ছ, গা গরম করছো, এই পথটা আমি অনেক বছর আগে হেঁটে এসেছি, রেগুলার এই পথটাতে কয়েকবার হাঁটা হয়েছে, তাই তোমাকে আমি এত ভালো করে বলতে পারছি। এবার শোনা না শোনা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আলাদা করে কোনো কিছু নেই। আমি এই কয়েকদিন রেগুলার বলে যাব, এবং এরপর যখন নতুন ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচের ক্ষেত্রে আমি রিপিটেডলি রেগুলার বেসে বলে যাব। বা কেউ কথা শুনছে না, কেউ করছে না, তাকে এই এত ভালো কথা না বলে একটু খারাপ কথা, চারটে বাজে কথা বলে বলা, এইগুলো আমি করে যাবো রেগুলার বেসে, কারণ ওটাই আমার কাজ, এটাই আমার প্রাথমিক এবং বলতে পারো আলটিমেট দায়িত্ব। মানে শুধুমাত্র তোমাদের জন্য না, সমস্ত ব্যাচের ক্ষেত্রে এই কাজটা আমি মূলত করে থাকি, যে তোমাকে রেগুলার বেসে খোঁচা দেওয়া, একটু গুঁতো দেওয়া, একটু বাতাস করে দেওয়া, যে আগুনটা না নেভে যায়, একটু কেরোসিন ঢেলে দেওয়া, একটু পেট্রোল ঢেলে দেওয়া, যাতে আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে। শুধু এই কাজটুকুই আমি করে থাকি। আবারও বলছি, কোনো একজন টিচার, কোন একটা ইনস্টিটিউট, সে যেই হোক না কেন, তার দায়িত্ব মাত্র 5%, 95% তোমার দায়িত্ব। মানে শুধু একটা ইনস্টিটিউট বা আমি বলবো না, মানে এই ইনস্টিটিউটের মধ্যে তোমার বাবা মা রয়েছেন, তোমার প্রতিবেশী, তোমার শুভাকাঙ্ক্ষী, সব পাই এই পুরো 5%-এর মধ্যে। একা ব্যক্তি তুমি 95% দায়িত্ব, অর্থাৎ পুরো ডাইরেকশন, পুরো কন্ট্রোল তোমার হাতে। তুমি কিভাবে এই জার্নি উপভোগ করছো, এই দায়িত্ব তোমার। এই কথাগুলো, এই জায়গাগুলো বুঝতে যেন খুব লেট না হয়ে যায়, বারংবার বলছি, কারণ এগুলো খুব কষ্ট দেয়। যে সম্ভাবনাময় কোন একটা ছেলে বা মেয়ে হারিয়ে গেল, মানে যে এমনি হারাবে সে, তার তো অসুবিধা নেই, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু সম্ভাবনাময় একটা ছেলে বা মেয়ে যার মধ্যে ছিল, সেই পোটেনশিয়ালিটি ছিল যে কিছু অ্যাচিভ করতে পারে, সেরকম ছেলেটা বা মেয়েটা হারিয়ে গেলেও কষ্ট হয়। তাই আমি এই কথাগুলো বারবার বলে থাকি, যে আমার এই কথাগুলো আলটিমেট, 2 বছর পরে গিয়েও যদি এর 5%-ও অস্তিত্ব থেকে থাকে তোমার কাছে, সেটাও যদি কাজে লেগে কোনো কিছু করতে পারো, ব্যাস সেইটুকুই আমার শান্তি, অন্য কোনো কিছু না। আমি এই কাজটাই রিপিটেডলি রেগুলার বেসে করে থাকি। চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে, ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে, 8টা থেকে 8:30 পর্যন্ত চলবে, যেমনটা বললাম। মানে এই গতকাল যেমনটা আমি করেছিলাম, যে প্রায় 10টা পর্যন্ত চললো, 2 ঘন্টার উপরে ক্লাস, সেটা আর হবে না। যদি আজকেও দেখো হচ্ছে প্রায় 10টা বাজে, কিন্তু আমি অফিসিয়ালি অনেক আগে ক্লাস শেষ করে দিয়েছি, যে তোমাদের সাথে ফিডব্যাক নেওয়া বা কোড শেয়ার করে দেওয়া বা যা কিছু অনেক আগে শেষ করে দিয়েছি। তারপরে তোমরা রয়েছো তাই আমি কথা বলছি, আর অন্য কোনো কিছু না। তোমরা সবাই চলে গেলে আমি কথাও বলতাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল কিন্তু ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে, স্ট্যাটিক জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, আর গ্রুপের লিঙ্ক শেয়ার করা আছে, যদি পারো একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে রেখো। এর মধ্যে কোনো জোর জবস্তি বা কোনো কিছু নেই, একান্তই রিকোয়েস্ট, আর অন্য কোনো ফরম্যাট না, একান্তই রিকোয়েস্ট তোমার কাছে। শেয়ার করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। গ্রুপটা দেখো ওপেন আছে, যদি পারো একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আর আমি গ্রুপটা 2 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো। আবারও বলছি, আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। প্রত্যেকে রেডি থেকো, প্রস্তুত থেকো, নিজের সবটা উজাড় করে দাও। আবারও বলছি, নিজের সবটা উজাড় করে দাও, কোনো কিছু নিজের কাছে রেখো না, সবটা উজাড় করে দাও, যা করতে পারো, যা পারো, সবটা উজাড় করে দাও। আমি গতকালে একটা কথা বলেছিলাম, যে নিজের উপর মানে বিশ্বাস থাকলে তুমি করতে পারবে, যা যা করছো, এখনো রয়েছো, তুমি পরীক্ষা ফর্ম ফিল আপ করবে, তুমি পরীক্ষা দিতে যাবে। কিন্তু যদি অগাধ বিশ্বাস নিয়ে আসতে পারো, তাহলে তুমি এই ঘেরাটোপের বাইরে উঠতে পারবে। অর্থাৎ তুমি এই যে জেনারেলাইজ যে জায়গাটা রয়েছে, সেখান থেকে তুমি নিজেকে স্পেসিফিক করতে পারবে, ইউনিকনেস তোমার মধ্যে চলে আসবে। এই একটা জিনিস করো, নিজের উপর অগাধ বিশ্বাস রাখো। নিজে বাদ দিয়ে তোমাকে কেউ পাল্টাতে পারবে না, নিজে বাদ দিয়ে কেউ তোমাকে পাল্টাতে পারবে না, কেউ না। আর সেকেন্ড যেটা, যে আমি বলবো প্রচুর হার্ডওয়ার্ক করো, যার মধ্যে স্মার্টনেস নিয়ে এসো।
তুমি নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, তুমি নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। রেগুলারিটি বা কনসিস্টেন্সি রাখো, ধৈর্য রাখো, আর সবার উপরে যেটা ডেডিকেশন, এটা যদি ঠিকঠাক থাকে হবেই। আজ না হোক কাল, কাল না হোক পরশু, হবেই। চলো আমি এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।